ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে আপনাদের ক্লাস 6। আমরা ডক ফাইলটি ওপেন করব। ডক ফাইলে আমরা লাস্ট যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে সোডো এলিমেন্ট। তো প্রথমেই আমরা কম্বিনেটরস এই জিনিসটা একটু বুঝবো। এটা থিওরিটিক্যালি বুঝলেই আমাদের হবে। আমি গুগল ক্রোম ওপেন করতেছি। এখানে সিএসএস কম্বিনেটরস লিখে আপনারা সার্চ করতে পারেন গুগলে। ডাব্লিউসি স্কুল থেকে আপনারা একটা লিংক পাবেন। আমরা একটু ভিজিট করি। মূলত 4 ধরনের কম্বিনেটর রয়েছে। তো এই 4 ধরনের কম্বিনেটর সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এক নাম্বার হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, যেটা আমরা স্পেস দিয়ে নরমালি ব্যবহার করি। চাইল্ড সিলেক্টর রয়েছে গ্রেটার দেন ইউজ করে, আর হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর রয়েছে প্লাস দিয়ে, আর হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর রয়েছে। একটা সাইন রয়েছে, এটা ম্যাথমেটিকের ভাষায় টিলডো সাইন বলে, বাট নরমালি এসটিএমএল এ কি বলে আমি শিওর না। ওকে, আমরা একটু বোঝার ট্রাই করি যে এই 4 ধরনের সিলেক্টর কিভাবে কাজ করে। এই জায়গায় আপনারা ডাব্লিউটি স্কুলে দেখবে যে ট্রাই ইট ইউজেস অপশন রয়েছে। আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এটাকে আমি একটু সহজ করে নিচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। ওকে, রানে ক্লিক করতেছি। এখানে মূলত আপনারা 5টা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই পি ট্যাগের মাঝে রয়েছে। ওকে, তো এই জায়গায় আবার এখানে এইচটিএমএলটা একটু বোঝার ট্রাই করবেন আপনারা। ডিপ রয়েছে, ডিপের ভিতরে 3টা প্যারাগ্রাফ রয়েছে, তবে একটা প্যারাগ্রাফ রয়েছে সেকশন ট্যাগের ভিতরে। ওকে, তো যখনই আমরা সিএসএস এ এইভাবে বলতেছি যে ডিপ স্পেস পি, তখন যেটা হচ্ছে ডিপের ভিতরে যতগুলো পি আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালারই কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে। ওকে, তো এটাই হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, যে আপনি স্পেস দিয়ে ধরতে পারতেছেন যে ডিপের ভিতরে যত পি থাকবে যেখানেই থাকুক না কেন প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু ডিপের বাইরে যে পি গুলো রয়েছে এটা বা এইটা 4 নাম্বার এবং 5 নাম্বার, ওগুলোতে কোনো কিছু কাজ করতেছে না। ওকে, এটা এক ধরনের সিলেক্টর, যে এটাই আমরা এতদিন পর্যন্ত দেখতেছি। ওকে, সিএসএস সবসময় আমরা স্পেস দিয়ে ধরতেছি। তারপর চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর হচ্ছে যে গ্রেটার দেন যে সাইন, এটা দিয়ে ধরতে হয়। এখন আপনারা যদি এই এক্সাম্পলে খেয়াল করেন চাইল্ড সিলেক্টর কিভাবে কাজ করে, এখানেও প্যারাগ্রাফ সেট 6টা প্যারাগ্রাফ রয়েছে, তবে এখানে যেটা পার্থক্য সেটা হচ্ছে ওই যে সেকশন ট্যাগের ভিতরে যে পিটা ছিল এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়নি। ওকে, এবং এখানে ডিপ গ্রেটার দেন পি দেওয়ার কারণে এখানে দেখেন 1 নাম্বারটার ব্যাকগ্রাউন্ড কালার আসছে, 2 নাম্বারটারও আসছে, 4 নাম্বারটারও আসছে। ওটাও ডিপের ভিতরে, কিন্তু সেকশনের ভিতরে যদি থাকে ওটা আর হয় নাই। মানে আমি যদি সহজে বলি সেটা হচ্ছে ডিপের ভিতরে ইমিডিয়েটলি যত পি আছে সরাসরি যে পি, কোনো অন্য ট্যাগের ভিতরে না, অন্য ট্যাগের ভিতরে হলে হবে না, অন্য ট্যাগের বাইরে নরমালি ডিপের ভিতরে সরাসরি পি হলে ওটাই হচ্ছে আপনার চাইল্ড সিলেক্টর। ওকে, এখন সেটা পি হতে পারে, অন্য যে কোনো ট্যাগ হতে পারে। যেহেতু এটা সেকশনের ভিতরে, ডিপের ভিতরে আবার সেকশন, দ্যাটস ওয়াই ওটাতে কাজ করবে না। এটা হচ্ছে পার্থক্য নরমালি। ওই আপনি যদি ডিসেন্ডেন্ট এবং চাইল্ড সিলেক্টর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেন, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, তারপর এরপরে হচ্ছে সিবলিং সিলেক্টর। ওকে, এটা আমরা একটু দেখি। প্রায়োরিটি ক্লিক করতেছি। তো এটাতে যেটা হচ্ছে এখানে যখন আপনি প্লাস সাইন ব্যবহার করতেছেন ডিপ প্লাস পি, তখন ডিপের ভিতরে কোনো অ্যাপ্লাই নাই। ডিপের ভিতরে দেখেন যে এই দুইটা পিতে কোনো কিছুই হয় না, কিন্তু এর পরের যে পিটা আছে এটাতে কাজ করতেছে। এখন এরপরে 2টা পি আছে, 2টা পিতে কিন্তু কাজ করে নাই, শুধু একটা পিতে কাজ করতেছে। তার মানে হচ্ছে ডিপ প্লাস পি মানে ডিপ ট্যাগের পরে যে ইমিডিয়েট পি ট্যাগটা থাকবে শুধুমাত্র ওটাতে কাজ করবে। এখন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, এখানে পি ট্যাগ দিয়ে এক্সাম্পল দেওয়া, পি ট্যাগ এর পরে যদি এখানে H1 ট্যাগ থাকতো তখন আমাদেরকে ডিপ প্লাস H1 লেখা লাগতো ধরার জন্য। ওকে, যাই হোক, জাস্ট মনে রাখেন যে ডিপ প্লাস পি মানে ডিপের ভিতরে কোনো অ্যাপ্লাই নেই, এর পরের যে ইমিডিয়েট পি ট্যাগটা থাকবে ওটাতে কাজ হচ্ছে। যেমন এখানে যদি আপনারা দেখেন 5 নাম্বার 6 নাম্বারে কোনো অ্যাপ্লাই নাই, কিন্তু 7 নাম্বারে ঠিকঠাক মতো ব্যাকগ্রাউন্ড কাজ করতেছে। ওকে, তাহলে সিবলিং সিলেক্টর এভাবে কাজ করে। তারপর জেনারেল সিবলিং সিলেক্টর, উপরেরটা অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। জেনারেল সিবলিং সিলেক্টর যেভাবে কাজ করে এটা হচ্ছে এইটাও ডিপের ভিতরে কোনো অ্যাপ্লাই নাই, দেখতে পাচ্ছেন ডিপের ভিতরে পিতে কোনো কাজ করে না,
এখন এইটাতে হচ্ছে সব পি, ডিবের পরের যতগুলো আছে সবগুলোতেই কাজ করবে। যে প্যারাগ্রাফ 3-এ কাজ করছে, 4-এ কাজ করছে। তো অ্যাডজাসেন্ট সিবলিং সেক্টরে শুধুমাত্র ডিবের পরে একটা পি, আর এখানে হচ্ছে ডিবের পরে যত পি থাকবে সবগুলোতেই কাজ করবে। ওকে, এই 4 ধরনের সিলেক্টর রয়েছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে 90% ক্ষেত্রেই আপনারা শুধুমাত্র পাচ্ছেন হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, এইটাই বেশি ব্যবহার করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে চাইল্ড বা সিবলিং সিলেক্টর এগুলো ব্যবহার করার প্রয়োজন হয়, এই জন্য আপনাদের জানতে হবে। ঠিক আছে, জানা থাকাটা ইম্পর্টেন্ট। এইটুকুতে কনসেপ্ট ক্লিয়ার? কম্বিনেটরে একটু বলবেন আমাদেরকে। জি জি স্যার। ওকে, তাহলে আমরা এটা থিওরিটিক্যালি আপনাদেরকে জাস্ট জানলেই হবে। দেন হচ্ছে আমরা জ্যার ইন্ডেক্স এটা নিয়ে কাজ করা শুরু করব। এগুলো আপাতত ক্রস করতেছি, মিনিমাইজ করে রাখতেছি। এখন জ্যার ইন্ডেক্সের ব্যাপারটা বোঝার জন্য আমাদের কিছু এক্সাম্পল তৈরি, মানে কিছু কাজ আগে করে নিতে হবে। যেমন একটা বক্স আমি ক্লাস নিয়ে নিচ্ছি, স্টাইল ডট সিএসএস বা মেইন ডট সিএসএস যেটা আমাদের আছে ওটা ওপেন করে আমরা একটু কালার করে নিব। বক্স সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি। একটা উইডথ নিচ্ছি ফর এক্সাম্পল 600 পিক্সেল এবং হচ্ছে হাইট নিচ্ছি ফর এক্সাম্পল 300 পিক্সেল এবং একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার কোলন দিয়ে হচ্ছে ফর এক্সাম্পল 2 পিক্সেল সলিড দেন হ্যাশ 000। বড় হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু ছোট করি, 600 না 500 পিক্সেল করি। আর একটু মার্জিন দিই চারপাশে, মার্জিন 10 পিক্সেল। ওকে, এখন আপনারা ক্লিয়ারলি এরিয়াটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বক্সের ভিতরে আমরা আরেকটি বক্স নিব ফর এক্সাম্পল বক্স 1। আচ্ছা, বক্স 1 না নাম দিই, আমি একটু কালার ধরে নাম দিই, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। রেড বক্স ফর এক্সাম্পল। এখন আমরা একটা রেড বক্স ডিজাইন করি এর ভিতরে, রেড হাইফেন বক্স সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি। দেন হচ্ছে এটার উইডথ নিচ্ছি ফর এক্সাম্পল 150 পিক্সেল এবং হাইটও সেম 150 পিক্সেল। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পেজেসে সে রেড। ওকে, ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে দিলাম। এটার বর্ডার রেডিয়াসটা আমরা সেট করে নিচ্ছি 50%। ওকে, দেখতেই পাচ্ছেন আসছে অলরেডি একটা বক্স। এই বক্সটা কিন্তু অলরেডি এখানে সেট আপ করা। এখন আমরা এটা এখানে আবারও সেট আপ করতে যাচ্ছি, কিন্তু পজিশন ব্যবহার করে। ওকে, অথবা আমরা একটু পরে করলেও হবে, কাজটা পরে করি। রেড বক্সের পরে এই জায়গায় আরেকটি ক্লাস নিয়ে নিই ফর এক্সাম্পল গ্রিন বক্স। ওকে, দেন হচ্ছে এই পুরোটাই আমরা কপি করতেছি। ওকে, দেন রেড বক্সের পরিবর্তে এখানে আমরা গ্রিন বক্স লিখতেছি, আর এই জায়গায় ব্যাকগ্রাউন্ড রেড এর পরিবর্তে এখানে লিখে দিচ্ছি হচ্ছে গ্রিন। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আসছে, বাকি সব ঠিকঠাকই রয়েছে। দেন আমরা আরেকটি বক্স নিয়ে আসবো ফর এক্সাম্পল ইয়েলো বক্স। দেন মেইন ডট সিএসএস যাচ্ছে, দেন এইটুকু কপি করব। কপি করার পর দেন যে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে গ্রিন চেঞ্জ করে আমরা ইয়েলো লিখে দিলাম। আর এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার আমাদেরকে চেঞ্জ করতে হবে, ইয়েলো দিয়ে দিতে হবে। ওকে, ইয়েলো আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তিনটা বক্স এই জায়গায় আমরা পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা চাচ্ছি এক একটাকে এক এক জায়গায় সেট আপ করতে। ওকে, ধরেন রেড বক্স। আচ্ছা, রেড বক্সটাকে আমরা চাচ্ছি এই কোণায় সেট আপ করতে। ঠিক আছে, আমরা এই কোণাটার মধ্যে সেট আপ করতে যাচ্ছি। আপনারা এটা পজিশন করে অলরেডি পারার কথা, তারপরেও দেখেন বুঝতেছেন কিনা। যেহেতু আমরা চেঞ্জ করতে যাচ্ছি, পজিশন অ্যাবসলিউট করতে হবে। তোমরা পজিশন অ্যাবসলিউট করে দিলাম। দেন যেহেতু পজিশনটা এইখানে হবে, তাহলে টপ 0 হবে এবং হচ্ছে রাইট 0 হবে। এটা আপনারা অলরেডি জানেন, টপ 0 এবং হচ্ছে রাইট 0 আমি সেট করে দিলাম। কিন্তু এরিয়ার বাইরে চলে গেছে। এখন স্বাভাবিকভাবেই রাইট বক্সটাকে মেইন যে বক্সটা রয়েছে ওটার সাপেক্ষে রিলেটিভ করতে হবে। এটা আপনারা অলরেডি জানেন, পজিশন কোলন দিয়ে হচ্ছে রিলেটিভ। ওকে, এখন ভিতরে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এটা একদম ডান দিকে আমরা সেট করে নিলাম। আর এরপরে যেটা বক্স আছে গ্রিন বক্স, আমরা গ্রিন বক্সটাকে মাঝখানে সেট আপ করতে আছি, হরিজেন্টালি মেইন বক্সটার সাপেক্ষে মাঝখানে থাকবে। তাহলে এখানেও আমাদের সেম পজিশন অ্যাবসলিউট করতে হবে, প্যাডিং না পজিশন।
পজিশন অ্যাবসলিউট। ওকে, দেন যেটা করতে হবে টপ থেকে 0 এটা তো থাকবেই, আর লেফট থেকে 0, রাইট থেকে 0, দেন মার্জিন অটো কাজ করবে। ঠিক আছে, অলরেডি মাঝখানে চলে আসছে। আর উপরে রিলেটিভটা একবার লেখাই রয়েছে বক্সের সাপেক্ষে, আবার নতুন করে করার প্রয়োজন নেই। দেন হচ্ছে ইয়েলো বক্স। তো ইয়েলো বক্স অলরেডি বামে সেট হয়ে গিয়েছে, বাট তারপরেও আমরা এখানে পজিশন করে সেট করব। পজিশন, দেন হচ্ছে অ্যাবসলিউট আমরা সেট করে নিলাম। দেন হচ্ছে টপ থেকে 0 পজিশনে থাকবে এবং হচ্ছে লেফট থেকে 0 পজিশনে থাকবে। ঠিক আছে, আর রিলেটিভটা করাই রয়েছে। তারপর আমরা একটু উপরে যাব। উপরে যাওয়ার পর এখানে যে উইডথটা 500 পিক্সেল রয়েছে এইটা আমরা একটু কমাবো, সে 400 পিক্সেল। প্রয়োজনে আমরা আরেকটু কমাইতে পারি 350 পিক্সেল। যখন আমরা 350 পিক্সেল লিখেছি এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে ইয়েলোটা রয়েছে, তারপর গ্রিন রয়েছে, তার নিচে হচ্ছে রেড রয়েছে। ওকে, এখন আমি চাচ্ছি যে গ্রিন যে বক্সটা রয়েছে, যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সবার উপরে থাকবে, মানে এই ইয়েলোটারও উপরে থাকবে। ঠিক আছে, এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে মূলত হচ্ছে আমাদেরকে জ্যার ইন্ডেক্স ব্যবহার করতে হবে। এই যে এতক্ষণ যা কাজ করলাম এই জ্যার ইন্ডেক্স বোঝার জন্য। তো আমরা গ্রিন বক্সে যাব, এই যে গ্রিন বক্স, দেন এই জায়গায় এখানে লিখবো জ্যার ইন্ডেক্স। আমি যদি কোলন দিয়ে 0 দেই, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। এবং দেখতেই পাচ্ছেন এখানে কোনো পুরো পরিবর্তন আসতেছে না। এটা মনে রাখবেন যে ডিফল্ট ভাবে এখানে যতগুলোই এরিয়া আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জ্যার ইন্ডেক্স এর মান 0। এখন আমি যদি এটাকে উপরে নিয়ে আসতে চাই তাহলে বামে যেটা আছে বা ডানে যেটা আছে ওইগুলো থেকে বড় হতে হবে। ঠিক আছে, তো 0 বড় হচ্ছে কি 1। আমি যদি 1 দেই, দেখতেই পাচ্ছেন এখানে এটা উপরে চলে আসছে অলরেডি। ওকে, তাহলে জ্যার ইন্ডেক্স এর মাধ্যমে আপনারা এইভাবে যদি কখনো উপরে নিচে এক এরিয়ার উপরে আরেক এরিয়া, অথবা এক এরিয়ার নিচে আরেক এরিয়া, ওরকম ভাবে যদি সেট করতে চান আপনি চাইলে করতে পারবেন। ওকে, এখন ধরেন আপনার মন চাচ্ছে যে রেড আবার গ্রিনের উপরে চলে আসবে। ঠিক আছে, রেডটা গ্রিনের উপরে আমরা নিয়ে আসতে যাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে গ্রিন বক্সে যেহেতু জ্যার ইন্ডেক্স এর মান 1 দেওয়া রয়েছে, তো এটার উপরে নিয়ে আসতে হলে আমাদেরকে রেড বক্সকে অবশ্যই ওটার বেশি দিতে হবে। তাহলে এখানে আমরা জেড ইন্ডেক্স 2 দিয়ে দিচ্ছি। যখন আমরা 2 দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আবার উপরে চলে আসছে। এখন ধরেন আপনার মন চাচ্ছে যে ইয়েলোটাকে গ্রিনের উপরে নিয়ে আসবো, ইয়েলোটাকে গ্রিন বক্সের উপরে। বলেন তো কিভাবে করব, কেউ একজন বলেন। জেট ইন্ডেক্স 3 বা জেড ইন্ডেক্স 3 হবে। হ্যাঁ, জ্যার ইন্ডেক্স 3 দেওয়ার আসলে প্রয়োজন নাই, কন্ডিশন ফুলফিল করতে হবে। হ্যাঁ, লজিকটা বোঝার ট্রাই করবেন। গ্রিন বক্সে জ্যার ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে আমি জাস্ট 1 এর উপরে নিলেই হবে। আপনারা হয়তোবা 1 2 3 এভাবে চিন্তা করতেছেন, কিন্তু জিনিসটা কিন্তু এইভাবে হবে না। গ্রিন বক্সের জ্যার ইন্ডেক্স হচ্ছে 1, সিম্পলি আমি যদি জ্যার ইন্ডেক্স এখানে 2 ব্যবহার করি তাহলে ওটার উপরে চলে আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, যেটার মান বেশি হবে সেটাই। হ্যাঁ, যেটার মান বেশি থাকবে এটাই উপরে থাকবে। যেমন এখানে আমাদের রেড বক্স এবং হচ্ছে ইয়েলো বক্স, রেড বক্স এবং ইয়েলো বক্সের জ্যার ইন্ডেক্স হচ্ছে 2, তাহলে আমরা গ্রিন বক্সের জ্যার ইন্ডেক্স যদি 3 করে দেই তাহলে আবার গ্রিন বক্সটা উপরে চলে আসবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন জ্যার ইন্ডেক্স কিভাবে ব্যবহার করতে হবে। তারপর আমরা অপাসিটি নিয়ে কাজ করব। এখানে আমরা দেখে ফেলবো অপাসিটিটা, যেমন গ্রিন বক্সে এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে অপাসিটিটা চেঞ্জ করতে চাই, যেমন আপনি যদি 0 ব্যবহার করেন তাহলে এটা থাকবে না, একদম ট্রান্সপারেন্ট, কিছুই আপনি দেখতে পাবেন না। আর যদি 0 পরিবর্তে 1 আমরা অ্যাড করি একদম ফুল কালার শো করে, আর এর মাঝখানে কোনো কালার 2 3 4 মানে পয়েন্ট দিয়ে, তাহলে আপনি দেখবেন যে একটু হালকা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আরো হালকা হয়ে যাচ্ছে। তো অপাসিটিটা এই পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা অপাসিটি সম্পর্কে জানলাম। এখন হচ্ছে মিডিয়া কোয়ারি নিয়ে কাজ করব। তো এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের আর প্রয়োজন পড়বে না, আপাতত আর প্রয়োজন নেই। তো এইখানে আমরা H1 একটি ট্যাগ ব্যবহার করতেছি। ধরেন এখানে লরেমের 3টা ওয়ার্ড নিলাম। ওকে, এই জায়গায় অলরেডি আসছে। তো আমরা যখন
ভবিষ্যতে কোন একটি ওয়েবসাইট ডিজাইন করব, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওয়েবসাইটটি রেসপন্সিভ হয়। রেসপন্সিভ মানে হচ্ছে আপনার ওয়েবসাইট মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ বা পৃথিবীর যে কোনো স্ক্রিনে ভালো দেখাবে। ওকে, এখন রেসপন্সিভ করার জন্য মিডিয়া কোয়ারি ব্যবহার করতে হয়। এখন কাজটা কিভাবে হয় ওই বিষয়টাই আমরা দেখব। এখানে H1 ট্যাগ রয়েছে, আমি স্ক্রিনটাকে এখন বড় করি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা এই জায়গায় রয়েছে। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে একটা অপশন রয়েছে ইন্সপেক্ট। তো ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর এখানে দেখবেন যে ছোট্ট করে মোবাইলের বা ট্যাবলেটের একটা সাইন রয়েছে, আইপ্যাড আর কি। তো ওখানে ক্লিক করলে আপনারা একটা রেসপন্সিভ লেআউট এখানে আসবে। আর যদি আপনি এইভাবে না এসে একদম শর্টকাট ওয়েতে করতে চান তাহলে কন্ট্রোল শিফট এম, মোজিলা ফায়ারফক্সে কন্ট্রোল শিফট এম। মাইক্রোফোন এগুলো প্রতিদিন বলা লাগে কেন? একটা অবস্থা আপনাদের। যাই হোক, আমরা আবারও স্টার্ট করি। তো এই জায়গায় রেসপন্সিভ এখানে দেখতে পাচ্ছেন যে রেসপন্সিভ একটা লেআউট আসছে। তো এটা আপনারা শর্টকাট ওয়েতে নিয়ে আসতে পারেন। এটার জন্য আমাদেরকে কন্ট্রোল শিফট এম প্রেস করতে হবে, একসাথে প্রেস করতে হবে। মোজিলা ফায়ারফক্স এটা কাজ করবে, ক্রমে মনে হয় না কাজ করবে। যাই হোক, তো এখানে যখন আমরা রেসপন্সিভে ক্লিক করলাম, এখানে যদি আপনারা এই যে রেসপন্সিভ এখানে যদি ক্লিক করেন, এখানে দেখবেন যে অনেকগুলো ডিভাইস রয়েছে, গ্যালাক্সি রয়েছে, আইফোন রয়েছে। তো আমি এই জায়গায় ধরেন আইফোন 12, 13 ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন $11 এরকম কাজ করতেছে। ওকে, এখন আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখি, ওটাতে আবার আসবো। ধরেন আমি এই জায়গায় H1 ট্যাগকে বলে দিলাম যে এটার ফন্ট সাইজ হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল। ওকে, এখন যদি আপনি এখানে আসেন, এখানে দেখতে পাচ্ছেন এটা 3 লাইন হয়ে গেছে। আবার যদি আপনি ডেস্কটপে দেখেন, এখানে ঠিক আছে, ভালোই লাগতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখনই মোবাইলে যাচ্ছি তখন কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। আমরা চাচ্ছি যে এখানে এক লাইনে থাকুক, এত বড় করে যেন না থাকুক। ধরেন আপনি এটা চাচ্ছেন, ভালো লাগতেছে না লাগতেছে ওটাতে যাওয়ার দরকার নাই। তো এখন আপনি মোবাইলের জন্য এটার ফন্ট সাইজ ছোট করতে আছেন, সেক্ষেত্রে আমাদেরকে কাজটা করতে হবে মিডিয়া কোয়ারির মাধ্যমে। মিডিয়া কোয়ারি আমরা নরমালি যখন প্রফেশনাল সাইট তৈরি করি তখন থার্ড পার্টি, কি বলে থার্ড পার্টি না, আলাদা ফাইল ব্যবহার করি। মেইন.css এর সাথে এখানে আলাদা একটা CSS ফাইল নিয়ে নেই। আর অথবা আপনি এখানে ছোটখাটো ক্ষেত্রে এখানে আপনি কোড করতে পারবেন প্রয়োজনে। দুইভাবেই আসলে ব্যবহার করা হয়, এটা ডিপেন্ড করবে। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে @ মনে রাখবেন আপনি CSS ফাইলে ইউজ করেন, যেখানে মেইন কোডটা ছিল ডেস্কটপের জন্য। তো সবার নিচে থাকবে মিডিয়া কোয়ারির কোড, উপরে না, সবার নিচে। যত কোড আপনি করেন না কেন সবার নিচে থাকবে হচ্ছে মিডিয়া কোয়ারির কোড, কারণ মিডিয়া কোয়ারির কোড ডেস্কটপ ভার্সনকে রিপ্লেস করে মোবাইলেরটা কাজ করবে বা আইপ্যাডে কাজ করবে। তো প্রথমে আমরা এখানে লিখবো @ দেন হচ্ছে মিডিয়া, দেন ফর এক্সাম্পল অল, দেন এন্ড, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি। এখানে আমরা লিখতেছি ম্যাক্স হাইফেন হচ্ছে উইথ, ম্যাক্সিমাম উইথ, দেন কোলন দিয়ে ধরেন আমি এখানে আপাতত লিখলাম 768 পিক্সেল। দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, এন্টার দিচ্ছি। এখন এখানে কিছু জিনিস বোঝার ট্রাই করেন। এই ম্যাক্স উইথ 768 পিক্সেল বলতে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে 0 থেকে 768 পিক্সেল পর্যন্ত। এখন 0 বলতে কি, এই যে এখানে যদি আমরা 0 দিই, 0 থেকে 768 পর্যন্ত, টোটাল 768। ওকে, মানে 0 থেকে 768 পর্যন্ত যতটুকু বড় দেখতে পাচ্ছেন, এতটুকু বড় যত ডিভাইস আছে সব জায়গায় এখানে যে স্টাইল দিব ওটা অ্যাপ্লাই হবে। এখন আগে যে H1 ফন্ট সাইজ 100 পিক্সেল ছিল ওটা আমি চাচ্ছি না, ওটা চাচ্ছি অর্ধেক কাজ করবে। H1 দেন ফন্ট সাইজ ধরেন 50 পিক্সেল কাজ করবে। এবং আপনারা যদি এখানে খেয়াল করেন দেখতেই পাচ্ছেন এটা অলরেডি ছোট হয়ে গেছে। আপনি যদি রেসপন্সিভ আবারও সে আইফোন 12, 13 2 লাইন হয়ে গেছে। আমরা চাইলে এক লাইনও করতে পারবো, প্রয়োজনে আমরা এটা ফন্ট সাইজ কমাইতে পারবো, অথবা আরেকটা নতুন মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতে পারবো। একটু 40 দিয়ে ট্রাই করে দেখি, দেখতে পাচ্ছেন এক লাইন হয়ে গেছে। ওকে, ধরেন H1 এর উপরে ফন্ট সাইজ ছিল, এখানে ফন্ট সাইজ রিডিউস করলাম। এখন ডেস্কটপ ভার্সনে আমি এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি না, কিন্তু আমি মোবাইল বা এই 768 এর ভিতরে যত ডিভাইস থাকবে এগুলোতে একটা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে, বাট ডেস্কটপ ভার্সনে নেই। ওকে, আর যখন আমরা মিডিয়া কোয়ারি ব্যবহার করব, এখানে আপনারা
মিডিয়া অল দেখতে পাচ্ছেন। এই মিডিয়া অল বলতে বোঝায় হচ্ছে পৃথিবীতে যত ডিভাইস আছে সব। ওকে, তবে যদি এখানে আমরা অল এর পরিবর্তে স্ক্রিন লিখি, অনেকে দেখবেন যে মিডিয়া স্ক্রিন ব্যবহার করে। এইটা দিয়ে মিন করে হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, এই স্ক্রিন গুলো, নট প্রিন্টার। ওকে, যদি প্রিন্ট করতে চায় ওয়েবসাইট, সেক্ষেত্রে ধরেন কোন একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে চান, ওই ওয়েবসাইটের কোনো স্পেসিফিক বিষয় বা কোনো স্পেসিফিক ডিজাইন কেউ প্রিন্ট করবে, সেক্ষেত্রে এখানে মিডিয়া স্ক্রিন ব্যবহার করাটা উচিত হবে না। সেক্ষেত্রে উচিত হবে মিডিয়া অল ব্যবহার করা। আর যদি প্রিন্টের কোনো ঝামেলা না থাকে, তাহলে আপনি মিডিয়া স্ক্রিন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে শুধু মিডিয়া ব্যবহার করে, তাহলে আমি শুধু মিডিয়া ব্যবহার করলাম। আর শুধু মিডিয়া এখানে কাজ করতেছে না, শুধু মিডিয়া বাদ দেন, আমি স্ক্রিন ব্যবহার করতেছি। স্ক্রিন বা অল, আপাতত এই দুইটার বিষয়ে আমরা কথা বলবো। স্ক্রিন পারফেক্টলি কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো রিকমেন্ডেড হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই প্রিন্টার ব্যাপারটা মাথায় রাখবেন। যদি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে অল ব্যবহার করেন, প্রয়োজন না হলে স্ক্রিন ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কি মিন উইথ ব্যবহার করা যাবে না? আসবো আমরা এই ব্যাপারটাতে, এখনই আসবো। এখানে আচ্ছা, ম্যাক্সিমাম উইথ, হ্যাঁ বলেন। আরেকটা কথা ছিল, আপনার মিডিয়া অনলি স্ক্রিন এরকমও তো ব্যবহার করা যায়, তাহলে এই অনলি মানে কি বুঝাইছে? সেম, আপনার স্ক্রিনই মিন করে। ঠিক আছে, আপনি চাইলে মিডিয়া ওয়ানলি স্ক্রিনও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, বাট মিডিয়া ওয়ানলি স্ক্রিন এগুলো সেম, সিমিলার জিনিস। ওকে, তারপর আমরা মিন স্ক্রিন নিয়ে, মিন উইথ নিয়ে কাজ করব। এটা ম্যাক্স উইথ। তো এখানে ম্যাক্সের পরিবর্তে যদি আমি মিন ব্যবহার করি, সেই ম্যাক্স উইথ বাদ দিলাম, সিম্পলি মিন হাইফেন উইথ, দেন কোলন দিচ্ছি 766 পিক্সেল। মিন উইথ দিয়ে মিন করা হচ্ছে মিনিমাম উইথ। তো মিনিমাম উইথ মানে হচ্ছে আমাদের যে H1 ফন্ট সাইজ 40 পিক্সেল ব্যবহার করলাম, এটা কাজ করাই শুরু করবে 768 পর থেকে। ওকে, বা 768 থেকে। সেখানে 768 দিচ্ছি এবং এন্টার দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এখন যদি আপনি ডেস্কটপ ভার্সনেও যান, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, কারণ এটা শুরুই হয়েছে 768 থেকে। এখন 768 নিচে যদি আমরা যাই, আমরা 768 থেকে 1 পিক্সেল নিচে যাচ্ছি, 767 যাচ্ছি, আবার ওই মেইনটা কাজ করতেছে। এই যে এটা ফন্ট সাইজ 100 পিক্সেল। ওকে, তো যেটা কন্ডিশন, এটা হচ্ছে এই যে মিনিট ব্যবহার করলে 768 পরে বাকি সব জায়গায় হচ্ছে উপরে যেটা স্ট্যান্ডার্ড ছিল ওটাই কাজ করবে। এটা হচ্ছে মিন উইথ। ওকে, আর ম্যাক্স উইথ তো দেখলেন। এখন হচ্ছে দুইটা কম্বাইন করে আপনি ব্যবহার করতে পারবেন, মিন উইথ এন্ড ম্যাক্স উইথ। এটা আমরা একটু নিচে ব্যবহার করি। ঠিক আছে, @media screen and ফার্স্ট ব্র্যাকেট। আমি প্রথমে মিন উইথ ব্যবহার করতে যাচ্ছি, মিন উইথ কোলন দিয়ে হচ্ছে সেম 300 পিক্সেল এবং হচ্ছে and দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, দেন আবার ম্যাক্স হাইফেন উইথ কোলন দিয়ে হচ্ছে কোড। ঠিক আছে, বলতে পারবেন এটা কাজ করবে কিনা? ধরেন এটা মিডিয়া স্ক্রিন এন্ড মিনি 300 পিক্সেল এন্ড ম্যাক্স উইথ যেভাবে লিখলাম, এটা ঠিক আছে কিনা? কাজ করবে তো মনে হয়। কাজ করবে না মনে হয়। কেন মনে হয় বলতে কেন, কারণটা কি বলেন? এটা কাজ করবে স্যার, কাজ করবে এটা 100। আচ্ছা, ওকে ওকে, আমরা ট্রাই করি। ধরেন এখানে আমি লিখলাম মিন উইথ 300 পিক্সেল এন্ড ম্যাক্স উইথ 700 পিক্সেল। তাহলে এটা শুরু হবে কত থেকে? 300 পিক্সেল থেকে এবং শেষ হবে 700 পিক্সেলে। শুধুমাত্র 300 থেকে 700 এইটুকুতে কাজ করবে। আমরা একটু দেখি যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয় কিনা। তাহলে এই জায়গায় 300 আমরা নিয়ে যাই। ওকে, দেখতেই পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। ওকে, আমরা যদি আরো উপরে যাই, এই যে গ্রিন কাজ করতেছে। কত পর্যন্ত কাজ করবে? কাজ করবে হচ্ছে 700 পর্যন্ত। আমরা একটু 700 এ চাই, 700। ওকে, 701 এ যখন চলে যাবেন তখনই দেখবেন যে ওই ডিফল্টটা কাজ করতেছে। উপরে যে আমরা H1 100 পিক্সেল লিখেছিলাম, আবার যখন আপনি 768 তে চলে যাবেন তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে রেড কালার চলে আসবে, যে রেড কালার চলে আসতেছে। কনসেপ্ট ক্লিয়ার? এই বিষয়টা যে রেসপন্সিভ কিভাবে কাজ করে। জি স্যার, ক্লিয়ার স্যার। একটা বিষয় হচ্ছে যে এখানে আপনি বেসিক্যালি কোনটা বেশিরভাগ ইউজ করা হয়, মিন নাকি ম্যাক্সটা? আপনি সবগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে।
ঠিক আছে, প্রয়োজনের উপরে বেস করে যখন যেটা প্রয়োজন পড়বে ওটা ব্যবহার করবেন। তিনটাই ব্যবহার করতে হয় যখন আমরা সাইট তৈরি করি। আচ্ছা, আবার না অনেক অনেক সময় দেখা সময় গেছে যে বেশিরভাগ দেখা যায় যে ম্যাক সুইচটা বেশিরভাগ হ্যাঁ ব্যবহার করা হয় ম্যাক্সের ব্যবহার করলে কাজ হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়ে যায়, আবার উল্টা ভাবেও কাজ করা যায়, আপনি মিনিট ব্যবহার করেও কাজ করে ফেলতে পারবেন। এটা এক একটা ওয়ে রয়েছে কাজ করার, তার মানে এই না যে ম্যাক্স সুইটটা কারেক্ট, মিনিট কারেক্ট না। ওকে, এক আচ্ছা একজন এক আচ্ছা এক ভাবে ঠিক আছে প্রেফার স্যার। করে। এদিকে আরেকটা বিষয় হচ্ছে মিডিয়া কোয়ারি যখন আমরা আলাদা একটা ফাইল নিব, আলাদা একটা সিএসএস নিব, তো সিএসএস এটা কি মেইন আমাদের যেটা সিএসএস আছে ওই লিংকটা ওইটার উপরে হবে নাকি ওইটার নিচে হবে? নিচে হবে। আচ্ছা এটা নিয়ে বাদ দেন, এটা আমি দেখাই না, যেটা দেখাই না ওটা নিয়ে বাদ দেন, ওটা তো আসবেই। আচ্ছা, ঠিক আছে, যেটা হ্যাঁ আমি এমনি দেখাচ্ছি মনে না তার করি মানে এটা যে পরে আসবে। আচ্ছা। ওকে, নিচে ব্যবহার করতে হয় যেহেতু রিপ্লেস করবে। ওকে, এই হচ্ছে মিডিয়া কোয়ারি। তারপর আমরা এর পরের কিছু বলতে যাচ্ছেন জাহিদ ভাইয়া? সালামু আলাইকুম। জি ভাইয়া, আমি একটু বলতে চাচ্ছিলাম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ভাইয়া ব্যাপারটা হচ্ছে মিডিয়া কোয়ারি নিয়ে আমি অনেক জায়গায় দেখেছি শুধু মিডিয়া লিখে। তো হ্যাঁ এটা নিয়ে একটু কিছু যদি বলতেন। শুধু মিডিয়া, আর কিছুই লেখে না, এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে হচ্ছে ম্যাক্স উইথ দিয়ে এরপরে জাস্ট একটা ডিজিট বসিয়ে দেয়। হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপে লিখে, বুটস্ট্র্যাপে এইভাবে লিখে, কিন্তু আমরা এইভাবে লিখবো না। ঠিক আছে, মিডিয়া দিলে কাজ, মিডিয়া বলতে সকল মিডিয়াকে বোঝাই। ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আচ্ছা খেয়াল করেন, যদি এই যে আমরা এখানে ধরেন আমি জাস্ট মিডিয়া না লিখে আচ্ছা এন্ডটা না দিলে মিডিয়া কাজ করবে, দেখি একটু। মিডিয়া দেন হচ্ছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি কাজ করতেছে সরাসরি দেখে। আপনি মিডিয়া যদি লিখেন তাহলে ওটা ওই সব মিডিয়াকে বোঝায়, যেটা আমরা ওই যে মিডিয়া অল লিখি না, ওটাই মিন করে আসলে, স্পেসিফিক কোনো মিডিয়াকে বলে না আর কি। এগুলো একই জিনিসগুলো একই, তবে ওই যে জাস্ট একটা মেজর ডিফারেন্সটা হচ্ছে প্রিন্টারের, ওটা একটা ডিফারেন্স রয়েছে। তো এই অনেকে মিডিয়া প্রেফার করে কেন, আপনি প্রিন্ট করেন যা খুশি তা করেন, কোনো সমস্যা নেই, পারফেক্টলি কাজ করবে, লেআউটে কোনো প্রবলেম হবে না। ওকে, আশা করি উত্তর পেয়েছেন। তারপর আরেকজন মনে হয় কিছু বলতে যাচ্ছেন। জি ভাই, আমার একটা কিছু জানা ছিল। কেন হ্যাঁ বলেন। তো ভাই, আমি আপনার ইউটিউবের প্লেলিস্টে দেখছি, তো ওখানে আপনি বলছেন যে মোস্ট অফ দা কেস 600 আবার 768 992 পিক্সেলে রেসপন্সিভ করলে এটা অনেক পরে ডিভাইসে হয়ে যায়। যদি আমার এই রেসপন্সিভটা ধরেন যে 2000 বা তারও বেশি স্ক্রিনে পড়লো, তখন কি ওই রেসপন্সিভটা ওই রকমই থাকবে না ওখানে আরো ধরে কাজ করা লাগবে? কোশ্চেনটা আমি ক্লিয়ারলি বুঝি নাই, আর একটু বললে ভালো হয়। আপনার মাইক্রোফোনটা ক্লিয়ারলি সাউন্ড আসতেছে না, কেউ কি বুঝছেন উনি কি জানতে যাচ্ছে? তার অর্ধেক বোঝা গেছে, অর্ধেক কথা বোঝাই যায় না। আচ্ছা তাহলে একটু আবার কষ্ট করে বলেন, ক্লিয়ারলি একটু বলার ট্রাই করেন। ভাইয়া, আমি আপনার ইউটিউবের ভিডিওগুলোতে দেখছি, তো আপনি রেসপন্সিভের ক্ষেত্রে মিডিয়া কোয়ারি তিনটা স্টেপে ব্যবহার করছেন, যে 600 পিক্সেল, তারপর 700, এই যে 68 পিক্সেল, তারপর 992 পিক্সেল। এইখানে কাজ করলে নাকি মোস্ট অফ দ্য কেস অনেক কটা ডিভাইসে রেসপন্সিভ হয়। সেক্ষেত্রে ধরেন আমার স্ক্রিনের ওয়েট 1500 পিক্সেল, এখানে আমি করলাম যে আমার স্ক্রিনে এখন ডিজাইনটা ঠিক আছে, যদি এটা 2000 বা তারও বেশি স্ক্রিনে পড়ে তখনও কি রেসপন্সিভ থাকবে? আপনি চেক করে দেখবেন যে রেসপন্সিভ আছে কিনা। যদি দেখেন যে রেসপন্সিভে প্রবলেম হচ্ছে তাহলে ওটা ধরে কাজ করতে হবে। রেসপন্সিভের কোনো স্পেসিফিক রোল নাই যে এই ডিভাইস ধরে করতে হবে, যেখানে প্রবলেম দেখবেন প্রয়োজনে ওখানে ধরে কাজ করবেন। হ্যালো স্যার, আমার একটা ও কোশ্চেন আচ্ছা। ছিল। হ্যাঁ বলেন। স্যার বলছি, ধরুন আমি আচ্ছা ডিপগুলোকে একটা প্যারেন্ট ডিপের মধ্যে যখন আমি ধরো অন্যান্য ডিপগুলো যখন আমি পজিশনিং করে ধরুন সেট করলাম, তো সেক্ষেত্রে যখন মিডিয়া মানে ওটা কি বিগড়ে যাবে নাকি, দিয়ে আবার মিডিয়া করে দিয়ে আবার ঠিক করতে হবে, এরকম বলতে হ্যাঁ, চাইছি। যখন আপনি পজিশন করে সেট করবেন প্রবলেম হতে পারে, প্রবলেম হলে ওটা আমাদেরকে আবার মিডিয়া করে ব্যবহার করে সলভ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, অলরেডি আমরা মিডিয়া কোয়ারি সম্পর্কে জানলাম, এখন হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করা শুরু করব। এগুলো আমি আপাতত বাদ দিচ্ছি, index.html। তার হচ্ছে আবারও আমরা একটু বক্স নিয়ে আসি, দেন এখানে main.css এ যাব, যাওয়ার পর ডট বক্স এখান থেকে শুরু শেষ করতেছি, একটা স্পেসিফিক উইডথ নিচ্ছি, স্পেসিফিক হাইট নিচ্ছি, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে একটি ফাংশন ব্যবহার করতে পারবো, লিনিয়ার হাইফেন গ্রেডিয়েন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে। দেন এখানে আপনি দুইটা ভ্যালু তিনটা ভ্যালু চাইলে রাখতে পারবেন, যেমন আমি এখানে রেড রাখলাম বা ব্লু রাখলাম, আপনারা এখানে হেক্স কালার করে ব্যবহার করতে পারবেন।
এখানে দেখতে পাচ্ছেন উপরে রেড আসছে, নিচে ব্লু আসছে। আবার চাইলে আমরা একাধিক কালারও ব্যবহার করতে পারবো, ইয়েলো 3টা কালার কাজ করতেছে দেখতে পাচ্ছেন। আবার চাইলে এগুলো পার্সেন্টেজ করে কি বলে, আপনি ধরেন 50% করে রাখতে আছেন, উপরের পার্টটা 50% থাকবে, নিচেরটা 50% থাকবে, ঠিক আছে, ওরকম করা যায় দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে। আবার আপনি চাইলে সাইড চেঞ্জ করতে পারবেন, যেমন এই জায়গায় আমরা প্রথমে লিখে দিলাম টু টপ ফর এক্সাম্পল, একটা কমা দিচ্ছি, টু টপ কমা, এখন হচ্ছে উপরের দিকে ব্লুটা কাজ করতেছে, নিচের দিকে রেড কাজ করতেছে। আবার যদি আমরা এখানে টু বটম দিয়ে দিই তখন হচ্ছে নিচে ব্লু চলে আসতেছে। একইভাবে আপনারা লেফট রাইট এগুলো চাইলে ব্যবহার করতে পারবেন, লেফট এবং হচ্ছে চাইলে রাইট এগুলো ব্যবহার করতে পারবেন। লিনিয়ার গ্রেডিয়েন্ট, ডিগ্রি আর অনেক কিছু ব্যবহার করা যায়, এগুলো নিয়ে আমরা পরে প্রজেক্টে অ্যাপ্লাই করব। আপাতত জাস্ট বেসিক যে কনসেপ্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট, আপনি জাস্ট মনে রাখেন যে একের অধিক কালার আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবো। আর লিনিয়ার গ্রেডিয়েন্ট ছাড়াও আপনি চাইলে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন, তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়, তাও জেনে রাখেন। রেডিয়াল গ্রেডিয়েন্ট, টু রাইট এগুলো আপাতত আমরা বাদ দিচ্ছি। রাইট 50%, ব্লু 50%, যে এরকম একটা শেপ আসছে, আপনি যদি 50% এগুলো পার্সেন্টেজ বাদ দিয়ে দেন তখন ডিফারেন্ট ভাবে আমরা দেখতে পারবো। ওকে, যে দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে পাচ্ছেন, রেডটা একদম মাঝখান থেকে দেন চারদিকে প্রসারিত হয়েছে। ওকে, এটাই রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ। গ্রেডিয়েন্ট আরো অনেক টাইপের রয়েছে, বাট আমরা ওগুলোতে যাব না, আপাতত জাস্ট এই দুইটাই জানেন। শ্যাডো, শ্যাডোর ক্ষেত্রে আমরা ট্যাগ শ্যাডো অলরেডি দেখেছি, আর বক্স শ্যাডোটা আমরা একটু দেখার ট্রাই করব, এখানেই দেখবো আমরা। ওকে, বক্স হাইফেন হচ্ছে শ্যাডো, দেন কোলন দিয়ে 000, সেম আমরা যে কোনো একটা কালার নিচ্ছি, সে গ্রিন। ওকে, গ্রিন এটাই নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে। এখন আমরা একটু ইন্সপেক্ট করে শ্যাডোটা বাড়াবো। ওই টেক্সট শ্যাডোতে আপনারা যেভাবে ভ্যালু বাড়িয়েছেন ওভাবেই আপনারা বাড়াবেন। 0 1 2 5 দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটা মানে ডান দিকে আসতেছে, নেগেটিভ ব্যবহার করতে পারবেন। আমি 10 পিক্সেল দিচ্ছি। আবার এর পরের যে ভ্যালু এটা হচ্ছে এই যে নিচের দিকে আসছে 10 পিক্সেল। ওকে, এরপর এটা হচ্ছে ব্লার, কতটুকু ব্লার হবে দেখতে পাচ্ছেন, একটু ব্লার হয়ে গেছে। দেন কালার, দেন আবার আপনি যদি ওটাকে চান যে ভিতরের দিকে ব্যবহার করবেন, চাইলে ইনসাইড আলাদা একটা প্রপার্টি ব্যবহার করতে পারবেন, ভ্যালু ব্যবহার করতে পারবেন, সরি প্রপার্টি না ভ্যালু, তখন এটা ভিতরের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা ইনসাইড যাচ্ছি না এখন। কপি, এই ধরনের শ্যাডো যদি কখনো ব্যবহার করার দরকার হয় আপনারা শ্যাডোর মাধ্যমে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন। লাস্টে সেমিকোলন হবে অবশ্যই। ওকে, এটা হচ্ছে শ্যাডোর কাজ। তারপর আমরা ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে কাজ করব। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, আপনাদের প্রচুর পরিমাণে ব্যবহার করা লাগবে। এখানে আমি ব্যবহার করতেছি ট্রান্সফর্ম। ওকে, দেন কোলন দিয়ে এটার একটি ভ্যালু দিচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সলেট। ট্রান্সলেট, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দেবো। এটা একটা ফাংশন। তো ট্রান্সলেটে এখানে ধরেন আপাতত আমি লিখলাম 0। ওকে, যখন 0 দিলাম এখানে কিছুই হচ্ছে না দেখতে পাচ্ছেন। দেন আমি এই জায়গায় 50 পিক্সেল দিলাম। ওকে, যখনই আমি 50 পিক্সেল এখানে সেট করলাম দেখতে পাচ্ছেন হরিজন্টালি এটা বাম দিক থেকে সরে গেছে। আবার যদি আপনি মাইনাস ব্যবহার করেন তখন ভিতরে চলে যাবে, এরিয়া ভিতরে চলে যাবে। মাইনাস আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দুইটা ভ্যালু ব্যবহার করতে যাচ্ছি, ধরেন 50 পিক্সেল আবার ধরেন 100 পিক্সেল। ওকে, তো এখন যেটা হলো সেটা হচ্ছে 100 পিক্সেল যে ভ্যালুটা এটা হচ্ছে উপর থেকে কাজ করতেছে, আপনি যদি নেগেটিভ ব্যবহার করেন তখন এটা ভিতরের দিকে চলে যাবে। ওকে, তো ট্রান্সলেটের এই জায়গায় আমরা দুইটা ভ্যালু দেখলাম, একটা হচ্ছে মূলত x অক্ষ বরাবর কাজ করে যেটা 50 পিক্সেল, আর 100 পিক্সেল যেটা আপনি দেখেছেন এটা হচ্ছে y অক্ষ বরাবর কাজ করে, এটা x অক্ষ এটা হচ্ছে y অক্ষ। এখন আমরা এইখানে একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করার ট্রাই করি। ধরেন আমি এই জায়গায় ট্রান্সলেট y, ওকে, যখন আপনি ট্রান্সলেট y লিখতেছেন 100 পিক্সেল যে উপরের দিক থেকে নিচে চলে আসতেছে, যেহেতু জাস্ট একদিকে আপনাদের পরিবর্তন করার দরকার হয়। আপনি যদি আবার ট্রান্সলেট x ব্যবহার করেন, মানে বড় হাতের x দিয়ে দিচ্ছে ট্রান্সলেট x, দেখতে পাচ্ছেন বাম দিক থেকে এটা সরে আসতেছে। এভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তাহলে ট্রান্সলেটের মাধ্যমে আমরা সরাতে পারবো, মানে যে এরিয়াটা ওটার জায়গা চাইলে আমরা পরিবর্তন করতে পারবো, অনেকটা পজিশনের মতো বা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। ওকে, এটা হচ্ছে ট্রান্সফর্ম, একটা ভ্যালু আমরা দেখলাম ট্রান্সলেট। আপাতত এটা ট্রান্সলেট বাদ দেন, এখান থেকে বাদ দেন, আমরা ডিফারেন্ট ভাবে অ্যাপ্লাই করতে যাচ্ছি।
আমরা চাচ্ছি বক্স, আবার বক্সটাকে ধরতেছি যখন এখানে কেউ হভার করবে, যখন এটার উপরে কেউ হভার করবে তখন কিছু একটা হবে। তো আমরা এখানেও ট্রান্সফর্ম প্রপার্টি অ্যাপ্লাই করতে আছি। ট্রান্সলেট ধরেন উপর থেকে 50 পিক্সেল, উপর থেকে না মানে বাম দিক থেকে সরে যাবে, ওকে শুধু ট্রান্সলেট যেহেতু ব্যবহার করলাম। এই যে আমি হভার করতেছি দেখতেই পাচ্ছেন এটা সরে যাচ্ছে যখন আমি হভার করতেছি। আমি চাচ্ছি যে যখন হভার করবে তখন এটা রোটেট করবে, ঠিক আছে, এইটা রোটেট করবে। তো রোটেট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি। কত ডিগ্রি রোটেট করবে? ফর এক্সাম্পল 90 ডিগ্রি রোটেট করবে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে যাচ্ছি, আচ্ছা এটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড ছবি ব্যবহার করি, মানে গ্রেডিয়েন্টের পরিবর্তে আমি একটা ছবি নিয়ে আসি তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড ইউআরএল দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, অ্যাসেট ফোল্ডার, এখানে একটা ছবি রয়েছে rose.jpg আমরা নিয়ে আসলাম। আর এইখানে রিপিট করবে না, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার আর ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, ওকে আমরা সেট করে দিলাম। চাইলে শ্যাডো রাখতে পারেন, বাদও দিয়ে দিতে পারেন, ক্লিয়ার করে নিই, ওকে বাদ দিয়ে দিলাম আমি। তো আর একটা কাজ করে নিই, এখানে একটু মার্জিন দিয়ে নিই, সে 50 পিক্সেল, ওকে মার্জিন দিয়ে নিলাম। এখন দেখেন যখন আমি মাউস নিচ্ছি তখন এটা রোটেট করতেছে, ওকে 90 ডিগ্রি। আবার চাইলে আমরা 180 ডিগ্রি রোটেট করাতে পারবো। এখন উল্টা হয়ে গেছে একদম। আবার আপনি চাইলে 360 ডিগ্রি রোটেট করাতে পারবেন। আর এই জায়গায় রোটেটটা খুবই ফাস্ট হচ্ছে, আমরা চাচ্ছি যে রোটেটটা একটু ধীরে ধীরে যেন হয়, যেন আমরা বুঝতে পারি যে আস্তে আস্তে রোটেট হচ্ছে। তো এইটার জন্য আমাদেরকে মূলত যে মেইন বক্সটা, মেইন এরিয়া, ওখানে আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারবো, ট্রানজিশন, ওকে দেন কোলন দিয়ে অল হচ্ছে মানে যেটার উপরে অ্যাপ্লাই করতে চান না কেন, এই ট্রান্সফর্মের উপরে মূলত কাজ করবে, ওটার উপরে আমরা চাইলে এখানে অল এর পরিবর্তে যেহেতু ট্রান্সফর্মে অ্যাপ্লাই করতে যাচ্ছি, জাস্ট ট্রান্সফর্ম দেন হচ্ছে 1 সেকেন্ড এরকম লিখতে পারি, ট্রান্সফর্ম 1 সেকেন্ড। দেখতে পাচ্ছেন খুবই স্লো হচ্ছে, কিন্তু আমি রিকমেন্ড করেছি এরকম একটা একটা করে না লেখার জন্য। আপনারা সিম্পলি জাস্ট অল ব্যবহার করেন, তাহলে যেখানেই আপনি অ্যাপ্লাই করতে চান না কেন এটা কাজ করবে। ওকে সে 1 সেকেন্ড সেভ করতেছি। এটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, যে কত সেকেন্ডে কাজটা হবে। তো আমি যখন এখানে মাউসটা হভার করতেছি দেখতে পাচ্ছেন এটা 1 সেকেন্ডে খুব সুন্দর করে রোটেট করতেছে। আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড যা খুশি তাদের কোনো সমস্যা নেই। ওকে আবার যদি আপনি এখানে 100 ডিগ্রি পরিবর্তে 360 ডিগ্রি ব্যবহার করেন এবং যদি একদম পুরা রোটেট করতেছে দেখতে পাচ্ছেন। আবার অল্প পরিমাণে আপনি চাইলে করতে পারবেন। ধরুন আমি এই জায়গায় 10 ডিগ্রি রোটেট করতে যাচ্ছি, যে অল্প একটু রোটেট করলাম। ওকে তাহলে আমরা এখানে দুইটা ভ্যালু দেখলাম, এক হচ্ছে ট্রান্সলেট আর এক হচ্ছে রোটেট। দেন আমরা স্কেল ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি। তো যদি আমি এখানে স্কেল 0 ব্যবহার করি, এই যে আমি হভার করতেছি এখন, তো হভার করলে একদম কিন্তু নাই হয়ে গেছে। ওকে স্কেল 0 মানে হচ্ছে আপনি যেটার উপরে হভার করতেছেন এটার যে এরিয়াটা, ওই এরিয়াটা হচ্ছে 300 পিক্সেল, ওটা একদম 0 হয়ে যাবে। ঠিক আছে দেখতে পাচ্ছেন 0 হয়ে গেছে। আবার যদি আমি এখানে 1 দেই, এই 1 মানে হচ্ছে ওই এরিয়াটার যে সাইজ ওটাই, তার মানে আমরা যখন হভার করব কোনো কিছু পরিবর্তন হবে না। এখন দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন কিন্তু নেই। এখন আমি ধরেন এখানে 1 এর পরিবর্তে 1.5 ব্যবহার করতে যাচ্ছি, তখন যেটা হবে একটু বাড়বে। কতটুকু বাড়বে? 1 দিয়ে মিন করে 300 পিক্সেল, 0.5 দিয়ে 300 পিক্সেলের অর্ধেক, তাহলে 300 পিক্সেলের অর্ধেক হচ্ছে 150 পিক্সেল। তো 150 পিক্সেল আর 300 পিক্সেল মানে হচ্ছে 450 পিক্সেল। তো যখন আমি হভার করব 450 পিক্সেল জায়গা দখল করবে, এখন দেখতে পারতেছেন করতেছে 450 পিক্সেল। এবং আপনি যদি 2 দিয়ে দেন তখন পুরো ডাবল হয়ে যাবে, একদম ডাবল হয়ে যাচ্ছে সাইজ। আর যদি আপনি 0.5 দিয়ে দেন তখন 150 পিক্সেল হয়ে যাবে, 150 পিক্সেল হয়ে যাচ্ছে। ওকে তারপর স্কেলের মাধ্যমে আপনারা এইভাবে কম বেশি করতে পারবেন পয়েন্ট ব্যবহার করে। তারপর আমরা দেখবো হচ্ছে স্কিউ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি। তো এই জায়গায় আমরা সে পিক্সেল দিচ্ছি আপাতত 10 পিক্সেল। ওকে দেখতে পাচ্ছেন 10 পিক্সেল কিছু হচ্ছে না, তো আমি এখানে 10 ডিগ্রি দিচ্ছি। ওকে 10 ডিগ্রি দেন হচ্ছে হভার করতেছি, এই যে একটু বাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে মাইনাস ব্যবহার করতে পারবেন। আমি যদি -10 ডিগ্রি ব্যবহার করি তাহলে এই দিকে দেখবেন বাঁকা হয়ে যাচ্ছে। ওকে তো এইভাবে আপনারা এদিক সেদিক করতে পারবেন। অনেক সময় এই ধরনের স্টাইল হয়তো বা আপনারা দেখেন। আর যদি চান যে একসাথে অনেকগুলো ব্যবহার করতে, লাইক স্কিউ হবে, রোটেট হবে,
তারপর কি বলে স্কেলও কাজ করবে, আপনি চাইলে করতে পারবেন। যেমন আমি এখানে স্কিউ রাখলাম, দেন স্পেস দিয়ে স্কেল ব্যবহার করতেছি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে, দেন 0.5 ফর এক্সাম্পল। তারপর হচ্ছে রোটেটও আমি করতে যাচ্ছি, রোটেট দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে, দেন হচ্ছে ফর এক্সাম্পল 260 ডিগ্রি আমি ইউজ করতে যাচ্ছি, সেভ করলাম। তিনটা ভ্যালু আমি একসাথে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই যে স্কিউ হচ্ছে, দেখতে পাচ্ছেন স্কিউ হয়েছে, রোটেটও হয়েছে, স্কেলও কাজ করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কনসেপ্ট ক্লিয়ার ট্রান্সফর্মের? জি স্যার। ওকে, ট্রানজিশনের ব্যাপারে আমরা অল্প একটু জানলাম, পরবর্তীতে প্রজেক্টে আরো বেশ কিছু জিনিস আসবে ট্রানজিশনের, আপাতত এইটুকুই জানেন। দেন হচ্ছে বক্স সাইজিং, এটা নিয়ে আমরা একটু কাজ করব। বক্স সাইজিং এর জন্য একটা বক্স, দেন হচ্ছে ইনপুট নিচ্ছি, একটা ইনপুট আসছে অলরেডি দেখতে পাচ্ছেন। হভারের ব্যাপারটা আমরা পরে চিন্তা করব, আপাতত এখানে অ্যাপ্লাই করতেছি। বক্সের ভিতরে আমরা একটা ইনপুট নিলাম, তাহলে এই জায়গায় বক্স এর ভিতরে ইনপুট, এটাকে ধরে জাস্ট এটার উইডথটা আমরা 100% করে দিলাম। ওকে, তো যখন 100% করে দিলাম দেখতে পাচ্ছেন যে এটা এরিয়ার বাইরে চলে গেছে। খেয়াল করেছেন আপনারা যে ইমেজের বাইরে চলে গেছে না? জি স্যার। আমরা চাচ্ছি না যে আমাদের এরিয়া ইমেজের বাইরে যাক, তো এই জন্যই আমরা ইনপুটটাকে বলে দিব যে তার যে এরিয়া, এখানে বক্স, যদি আমরা বক্স সাইজিং প্রপার্টি মিন করব, তার মানে এই না যে আমরা যে বক্স নামে ক্লাস নিয়েছি ওটার উপরে কাজ করবে। তো আমরা যেটা বলতে আছি সেটা হচ্ছে ইনপুটটা যে এরিয়ার ভিতরে আছে ওই এরিয়ার বাইরে যেন না যায় সে, এই জন্য আমরা বলে দিলাম বক্স সাইজিং বর্ডার বক্স, এবং দেখতেই পাচ্ছেন এখন ভিতরে চলে আসছে। ওকে, তারপর আমরা এরপরে হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করব। অ্যানিমেশন নিয়ে কাজ করার জন্য আমরা বক্স বা ইমেজটা আপাতত রাখি, হবার টবার আপাতত বাদ দিলাম, এটা দরকার নাই। ওকে, আর মার্জিনটাও আপাতত দরকার নাই, মার্জিন ট্রানজিশন বাদ দিচ্ছি, ছবিটা থাকুক কোনো সমস্যা নেই। আর ইনপুটটা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। আর ছবিটার সাইজ বা যে এরিয়াটা, ওই এরিয়াটা আমরা একটু ছোট করে নিব, 150 পিক্সেল, দেন হচ্ছে এখানে হচ্ছে 150 পিক্সেল, দেখতে পাচ্ছেন একটু ছোট করে নিলাম। তো অ্যানিমেশন বলতে হচ্ছে যে একটা ছবি বাম দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বা এটার জায়গা পরিবর্তন হবে, বা চলতেই থাকবে, এক জায়গায় ঘুরতে থাকবে, অনেক ধরনের অ্যানিমেশন হতে পারে। ওকে, অ্যানিমেশন নিয়ে পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট শুরু করব আপনারা অনেক কিছুই দেখতে পারবেন, বাট আপাতত এখানে সিম্পল কিছু জিনিস আমরা দেখি যে অ্যানিমেশনটা কিভাবে কাজ করে, নরমালি সিএসএস র কোড করে কিভাবে তৈরি করতে হয়। দ্য রেট কি ফ্রেমস, ওকে, এটা ব্যবহার করে তৈরি করতে হয় কি ফ্রেমস, KEY। আর প্রথমে হচ্ছে অ্যানিমেশনের একটা নাম দিতে হয়, আপনি যা খুশি তা নামে নাম দেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি আমার নিজের নামেই দিচ্ছি, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা, অথবা এইভাবে চিন্তা করি আমরা চাচ্ছি যে এইটা মনে করেন এইখান থেকে চেঞ্জ হয়ে এটা এইখানে আসবে, ঠিক আছে, এই জায়গায় আসবে, এরকম কিছু আমরা করতে আছি। তো এই জায়গায় এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওটার জন্য আমাদেরকে কত সেকেন্ডে যাবে বা 1 সেকেন্ডে যদি যায় ওটার টাইম ফ্রেমটা আমি কোড করি। সবকিছু আসলে থিওরিটিক্যালি বোঝানোর একটা টাফ। তাহলে আমি এখানে 0% লিখলাম, কেন লিখলাম একটু পরে বুঝতে পারবেন। সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করেন, শুরু শেষ করার পর দেন এইটার একটা পজিশন আপনি সেট করেন, পজিশন আমরা এখানে অ্যানিমেশনের ক্ষেত্রে পজিশন অ্যাবসলিউটই দেন, পজিশন অ্যাবসলিউটই দিচ্ছি। দেন হচ্ছে ইভেন পজিশন অ্যাবসলিউট না দিলেও কাজ করার কথা, আমি দিলাম না, বাদ দেন এটা। ওকে, ধরেন আমি এখানে বললাম টপ থেকে 0 পজিশনে থাকবে, আর হচ্ছে লেফট থেকে 0 পজিশনে থাকবে, আর যেরকম আছে এরকমই থাকবে, ঠিক আছে, 0% কোনো পরিবর্তন নাই। এখন এরপরে হচ্ছে আমরা ধরেন এখানে লিখে দিলাম 30% ফর এক্সাম্পল, শুরু শেষ করতেছি, শুরু শেষ করার পর এখন এটা টপ থেকে 0 পজিশনেই থাকবে, এবং লেফট থেকে হচ্ছে 200 পিক্সেল সরে যাবে, 200 পিক্সেল সরে যাবে, এটা আমরা চাচ্ছি, ঠিক আছে। তো এইখান থেকে মূলত এই জায়গায় আসবে, এটা ধরেন আমরা চাচ্ছি, এবং আমরা বক্সে এটা যেন এই জিনিসটা যেন কাজ করে। মনে রাখবেন এটা যেটার পজিশন চেঞ্জ হবে অ্যানিমেশনের ক্ষেত্রে, ওখানে মাস্ট আমাদেরকে পজিশন রিলেটিভ ব্যবহার করতে হবে। ওকে, যেহেতু এই বক্সটা এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা পরিবর্তন করবে, এটা অবশ্যই আপনারা রিলেটিভ করে দিবেন। দেন হচ্ছে
অ্যানিমেশন। তো অ্যানিমেশনের জন্য আমাদেরকে প্রথমে অ্যানিমেশনের নাম দিতে হবে, ঠিক আছে? আপনি চাইলে ভেঙে ভেঙেও ব্যবহার করতে পারেন অ্যানিমেশনের নেম। তো অ্যানিমেশনের নেম হচ্ছে আমাদের এখানে মশিওর এটা রয়েছে, দেন হচ্ছে অ্যানিমেশন হাইফেন ডিউরেশন কোলন দিয়ে হচ্ছে সে 1 সেকেন্ড, 1 সেকেন্ডের কাজটা হবে। মানে দেখতেই পাচ্ছেন যখন আমি সেভ করতেছি এটা সুন্দর করে ডান দিকে চলে গেছে, দেন আবার তার আগের অবস্থানে ফিরে আসছে। ওকে, আমরা অল্প একটু ক্রিয়েট করেছি, পুরো একটা সার্কেল আমরা তৈরি করব যেন চারদিকে ঘুরে 30% এর পরে ধরেন 50%, ঠিক আছে? ওই 1 সেকেন্ড সময়টাকে আমরা ডিভাইড করতেছি, ঠিক আছে? 1 সেকেন্ডের ভিতরে মূলত সব কাজ হবে। এখন এটা এইখান থেকে আমরা নিতে পেরেছি, দেন এইখান থেকে আবার সে এই জায়গায় আসবে, ঠিক আছে? যে মাউস যেখানে দেখতে পাচ্ছেন, তার মানে এটা টপ থেকেও নিচে নামবে, আবার লেফট থেকেও সরে আসবে। তাহলে টপ থেকে 200 পিক্সেল, দেন লেফট থেকেও 200 পিক্সেল, ঠিক আছে? দেন আপনি যদি চেক করেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর চলে আসছে। তারপর 50% এর পরে আমরা এইখানে আছে 75%, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, এটা এইখানে থাকবে, এই জায়গাটাতে আসবে। তাহলে এটা উপর থেকে জাস্ট নিচে নামবে আর লেফটে 0 পজিশনে থাকবে। তাহলে টপ থেকে 200 পিক্সেল আর হচ্ছে লেফট থেকে 0। ওকে, সুন্দর আসছে। এখন আবার সার্কেল ফিল আপ করার জন্য আবার আগের পজিশনে নিয়ে যেতে হবে। 75% এর পরে 100%, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। তো 100% হচ্ছে ওই যে আগের পজিশন যেটা আছে, টপ থেকে 0 লেফট থেকে 0, ওটাতেই ফিরে যাবে। এখন পারফেক্টলি পুরো সার্কেল কমপ্লিট করতেছে। আমি যদি একটু টাইমটা বাড়িয়ে দেখাই 2 সেকেন্ড, দেখতে পাচ্ছেন সুন্দর। ওকে, তাহলে অ্যানিমেশন নেম আমরা দিলাম, অ্যানিমেশন ডিউরেশন দিলাম 2 সেকেন্ড। আপনি চাইলে এখানে আরো প্রপার্টি ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল অ্যানিমেশন হাইফেন ডিলে কলম দিয়ে হচ্ছে সে 1 সেকেন্ড, সেমিকোলন দিয়ে আমি সেভ করলাম। এই যে অ্যানিমেশন হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আমরা 1 সেকেন্ড ডিলে দিয়েছি। 1 সেকেন্ড চলে যাওয়ার পর দেন মূলত স্টার্ট হবে। আপনার প্রয়োজন হলে এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। দেন হচ্ছে অ্যানিমেশন হাইফেন ইটারেশন হাইফেন কাউন্ট। ধরেন আমি এখানে লিখে দিলাম 3, যখন আমি 3 লিখে দিচ্ছি তখন এটা 3 বার হবে। এই যে 1 বার 2 বার 3 বার। ওকে, যদি আপনি মনে করেন যে এটা সারা জীবন এভাবে ঘুরতেই থাকবে, বন্ধ হবে না, লিখে দেন ইনফাইনাইট, তাহলে এটা ঘুরতেই থাকবে আর বন্ধ হবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চলতেছে। ওকে, চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। দেন হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেশন হাইফেন ডিরেকশন। ওকে, দেন কোলন দিয়ে হচ্ছে আমরা যদি এই যে অনেকগুলো রয়েছে, অল্টারনেট রিভার্স, আমি অল্টারনেট ব্যবহার করতেছি। তো অল্টারনেট যখন আমরা ব্যবহার করতেছি প্রথমে এইভাবে, আবার নিচে থেকে শুরু হবে। ওকে, এটা হচ্ছে অল্টারনেট, দেখতে পাচ্ছেন। ওকে, আবার অল্টারনেট যদি আপনি রিভার্স ব্যবহার করবেন, এগুলো অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন। এখন নিচে থেকে শুরু হয়েছে, আগে ডান দিক থেকে শুরু হয়েছিল, এখন নিচে থেকে শুরু হয়েছে। ওকে, আবার অল্টারনেট রিভার্স বা অল্টারনেটের পরিবর্তে আমরা যদি ডিরেকশন, নরমাল তো নরমালি আপাতত এই তিনটেই ব্যবহার করেন, সেমি অল্টারনেট দিয়ে দিচ্ছি এই জায়গায়। ওকে, তাহলে এখানে টোটাল ব্যবহার করলাম আমরা 5টা প্রপার্টি। আরো প্রপার্টি রয়েছে, যেমন এই জায়গায় অ্যানিমেশন হাইফেন টাইমিং হাইফেন ফাংশন, এখানে অনেকগুলো রয়েছে, ইজি ইন আউট, এই ধরনের অ্যানিমেশন ইজি ইন আউট। আচ্ছা, এটার পার্থক্য কি? ইজি ইন আউট এগুলো দিয়ে কি মিন করে? এটা হচ্ছে ওই 1 সেকেন্ডের টাইমটাকেই, ধরেন ইজি ইন দিলেন তখন প্রথম দিকে একটু ধীরে হলো, লাস্টের দিকে স্পিড কাজ করলো। ওই 1 সেকেন্ডের প্রথম কিছু সেকেন্ড, মানে 1 সেকেন্ডকে যদি আপনি মিলি সেকেন্ডে ভাগ করেন, কিছু সেকেন্ড মিলি সেকেন্ড ধরেন ফাস্ট কাজ করলো, কিছু আবার স্লো হয়ে গেল। ওকে, এই ধরনের এগুলো আসলে নরমালি খালি চোখে খুব একটা বোঝা যায় না। ওকে, তো এটা আপনি চাইলে বেশি ইউজ করতে পারেন, ইজি ইন আউট না করলে আসলে কোনো সমস্যা নাই। আমি আপাতত ইজি ইন এভাবে দিয়ে দিলাম। ওকে, তো এইখানে আমরা টোটাল 6টা প্রপার্টি ব্যবহার করলাম। এখন 6টা প্রপার্টি আপনি চাইলে 1 লাইনে লিখে ফেলতে পারবেন, এই 6 লাইন লেখার কোনো মানেই হয় না। অ্যানিমেশন দেন কোলন দিয়ে ধরেন অ্যানিমেশনের নাম মশিওর, কয় সেকেন্ড, 2 সেকেন্ড কাজ করবে, ডিলে হবে কিনা, ডিলে লিখে দিলাম 1 সেকেন্ড। দেন হচ্ছে ইনফাইনাইট, দেন হচ্ছে অল্টারনেট, দেন হচ্ছে ইজি ইন বা ইজি, যেটাই হোক না কেন আমরা ট্রাই করে দেখি যে এখন সবগুলো প্রপার্টি কাজ করতেছে কিনা। সে ডিলে হয়েছে অলরেডি এবং 2 সেকেন্ড যাবত কাজটা হচ্ছে, ইনফাইনাইট অল্টারনেট ইজি সবই কাজ করতেছে, কোনো সমস্যা নেই। ওকে, তো এইটা হচ্ছে অ্যানিমেশনের একদম বেসিক কনসেপ্ট। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল আমি দিলাম, পরবর্তীতে আমরা অ্যানিমেশনের আরো ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পারবো প্রজেক্টে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের অ্যানিমেশনের?
জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা কাজ করব স্প্রাইট, ইমেজ স্প্রাইট নিয়ে। এটা খুব একটা এখন ব্যবহার করা হয় না, এবং আমি রিকমেন্ড করবো আপনারা যখন নতুন কোনো ওয়েবসাইট তৈরি করবেন তখন এইভাবে কোনো কিছু ব্যবহার না করার জন্য। এটা রিকমেন্ডেড, কিন্তু এটা আমাদের জানার দরকার। কেন জানার দরকার? কারণ অনেক ওয়েবসাইটে এখনো এই ইমেজ স্প্রাইট বা স্প্রাইট আইকন বলা হয়, এগুলো এখনো আছে। এখন যেহেতু এখনো আছে, এখন আপনি যদি না জানেন আপনি এটা বুঝতে পারবেন না জিনিসটা আসলে কি। যেমন ইন ফিউচার আমরা অনেক jQuery প্লাগইন ব্যবহার করব বা ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন ব্যবহার করব, যেগুলো তো প্রচুর পরিমাণে এরকম স্প্রাইট এখন মানুষজন ব্যবহার করছে, আগে করছে, এখন আর ওটা চেঞ্জ করে নাই। তো ওই জিনিসগুলো বোঝার জন্য মূলত আমাদের এই কাজটা আমরা শিখতেছি, কিন্তু নতুন ভাবে আপনারা আবার ব্যবহার করবেন না এটা। সে আমি এই জায়গায় ইমেজ স্প্রাইট লিখে গুগলে একটা সার্চ করব, ছবিতে ক্লিক করব। এখানে অনেক রয়েছে স্প্রাইট আইকন, আমরা যেটা মন চায় ওটাই ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের পিএনজি ছবি হতে হবে। স্প্রাইট আইকন লিখে, ইমেজ স্প্রাইট লিখে, যেটা চাচ্ছে ওটা আসতেছে না। স্প্রাইট আইকনস, ওকে। এখন অনেক আইকন দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, এখানে একটা আছে, আমি এটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ওপেন করতেছি। এটা একটা পারফেক্ট এক্সাম্পল, এটা দিয়ে দেখানো যাবে। সেভ করতেছি ছবিটা, পিএনজি ছবি, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, সেভ ইমেজ অ্যাজ। তো ওয়েট করেন আপনারা, ছবি ডাউনলোড হচ্ছে না এখনো। ওকে, ডাউনলোড হয়ে গেছে, আপনারা ডাউনলোড করে দিবেন। ওকে, এটা পাবেন আপনারা। ক্রস করতেছি, ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডস, দেন এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর দেন হচ্ছে ক্লাস 6 এর ভিতরে যাব। দেন হচ্ছে আমরা চাইলে, আচ্ছা এটা রিকমেন্ডেড হচ্ছে, যেহেতু আমরা ছবিটা সিএসএস এর মাধ্যমে অ্যাড করব, সিএসএস ফাইলটা যেখানে আছে ওখানে ছবিটা রাখলে ভালো। ওকে, চাইলে ফোল্ডারের ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রাখতেছি অ্যাসেটের ভিতরে, এটার ভিতরে পেস্ট করে দিলাম। তো এই জায়গায় আমরা রিনেম করব, রিনেম, তো কপি হয়ে গেল, রিনেম সেম আইকনস। ওকে, এরকম কিছু একটা লিখলাম আইকনস নামে। এখন হচ্ছে আমরা কাজ করা শুরু করি। ব্রাউজার ওপেন করতেছি, দেন প্রথমেই আমরা একটা ক্লাস নিচ্ছি, ফর এক্সাম্পল সোশ্যাল আইকনস। ওকে, দেন হচ্ছে এর ভিতরে আমরা ইউএল নিচ্ছি, ইউএল এর ভিতরে এলআই নিচ্ছি, এলআই এর 3টা আইটেমও নিব, প্রয়োজনে এও রাখতে পারেন, যেটার ভিতরে href ইকুয়াল ডাবল কোটেশন হ্যাশ থাকবে, দেন ট্যাব প্রেস করেন। দেখতেই পাচ্ছেন ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ, সব ঠিকঠাক রয়েছে। আর ফেসবুকের আইকন থাকবে এখানে, তারপর টুইটারের আইকন থাকবে। এখন ফেসবুকে ক্লিক করলে যাবে কোথায়, ওটার লিঙ্কটা আপনারা href এ বসাবেন। আপাতত আমি হ্যাশ রাখতেছি। ওকে, দেন মেইন ডট সিএসএস এ যাচ্ছি। মেইন ডট সিএসএস এ যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় সোশ্যাল হাইফেন আইকনস, দেন এর ভিতরে ইউএল এলআই, ইউএল কে ধরবো, এলআই কে ধরবো। ওকে, এগুলো কিন্তু সব ডিসেন্ডেন্ট সিলেক্টর, হ্যাঁ, এই যে কম্বিনেটরস আমরা দেখেছি। তো এইখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে একটা বর্ডার দিই অথবা একটা এরিয়া সেট করি, ধরেন উইথ 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল। দেন হচ্ছে হাইটও আমরা সেট করি এলআই 100 পিক্সেল, এবং এটার একটা বর্ডার সেট করি 1 পিক্সেল, দেন সলিড, দেন হচ্ছে হ্যাশ সিএসএস ফর এক্সাম্পল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসছে। চাইলে আপনি একটু মার্জিনও ব্যবহার করতে পারেন, 5 পিক্সেল, সব দিকে একটু মার্জিন হয়ে গেল। আর যেটা ডিস্ক গুলো যেটা দেখতে পাচ্ছি আমরা, এগুলো আমরা রাখতে চাচ্ছি না, তাহলে আমাদেরকে কি করতে হবে, লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ কোলন দিয়ে হচ্ছে নান ব্যবহার করতে হবে, তাহলে ওটা থাকবে না। ওকে, দেন হচ্ছে আমরা চাইল্ড ধরে ধরে কাজ করব, চাইল্ড ধরে ধরে কাজ করব, হ্যাঁ করি, কোনো সমস্যা নেই। ওকে, সোশ্যাল লিস্ট ইউএল এলআই, না এখানে আমরা ছবিটা অ্যাড করে নিই, আগে ছবিটা অ্যাড করে ফেলি। যেমন এই জায়গায় আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে, ব্যাকগ্রাউন্ড, দেন কোলন দিয়ে হচ্ছে আমরা ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেন হচ্ছে আমাদেরকে মেইন ডট সিএসএস এ কাজ করতেছি, আমাদেরকে অ্যাসেট ফোল্ডারের ভিতরে যেতে হবে, তাহলে অ্যাসেট ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে যে ছবিটা আইকনস ডট পিএনজি,
ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন ছবি আমাদের কাছে আসছে। আর এটা যেন রিপিট না করে আমরা এখানে অবশ্যই নো রিপিট লিখে দিলাম। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের আইকনের নিচে অনেকটুকু অংশ চলে আসছে, আবার ডান দিকেও একটু বেশি চলে আসছে। আমাদের এতটা দরকার নাই, আপনারা ছবিটা একটু আমি ওপেন করি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। icons.png, এই যে আমরা জাস্ট এইটুকু পার্ট রাখতে আছি। ওকে, এর বাইরের কোনো কিছু আমাদের দরকার নেই। এখন আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে কতটুকু হলে পারফেক্টলি এরিয়াটা ঠিকঠাক হয়। উইথ 100 পিক্সেল থেকে আমরা কমিয়ে 84, ওকে 84, দেন হচ্ছে হাইটও আমরা এখান থেকে কমিয়ে নিচে নেমে নিয়ে আসবো সে 84 পারফেক্ট, বাইরে কোনো অংশ দেখা যাচ্ছে না। তাহলে আমাদের এরিয়াটা হবে 84, 100 না। এখন এই ছবিটার ক্ষেত্রে আমরা যে ছবিটা নিয়ে কাজ করতেছি এটার জন্য কিন্তু 84, কারণ আপনি যখন অন্য একটা স্প্রাইট আইকনের ছবি নিয়ে কাজ করবেন তখন কিন্তু 84 হবে না, তখন ডিফারেন্ট হবে ওই ছবি অনুযায়ী কাজ করতেছি। এখন আমরা চাচ্ছি যেগুলো পাশাপাশি থাকবে, নিচে নিচে না, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে আসছে। এখন প্রথম যে ইমেজটা ফেসবুক, এটা পারফেক্টলি ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা নাই। এরপরের যেটা আছে সেকেন্ড যেটা, ওটাতে আমাদেরকে একটু কাজ করতে হবে। ওকে, যদিও প্রথমটা ঠিকঠাক রয়েছে বাট তারপরেও আমরা একটু ধরে কাজ করব স্পেসিফিক ভাবে। যেমন এই জায়গায় সোশ্যাল আইকনস ইউএল এলআই দেন কোলন দিয়ে এন্ড হাইফেন চাইল্ড ফার্স্ট ব্রেকেট শুরু শেষ করে 1 নাম্বার চাইল্ডকে আমরা ধরতে আছি। 1 নাম্বার চাইল্ডকে আমরা ধরলাম, ধরার পর এটার ব্যাকগ্রাউন্ড পজিশনটা যদিও ঠিকঠাক রয়েছে বাট তারপর আমরা একটু সেট করে নিব। ব্যাকগ্রাউন্ড পজিশন দেন কোলন দিয়ে 0 0। ওকে, মানে এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 0 0 0, মানে হচ্ছে এই পয়েন্টটা, এই কোণাটা হচ্ছে 0 এবং 0। স্বাভাবিকভাবে আপনি যদি ফেসবুকের পরে এই আইকনটা নিয়ে আসতে চান, এটা মেবি ইনস্টাগ্রামের আইকন মনে হয় আগে ছিল নাকি ভিন্ন কোনো, আপনারা জানেন এটা কিসের আইকন? না স্যার, জানা নাই এটা। আমিও এক্সাক্ট শিওর না, মেবি ইনস্টাগ্রামের আইকন হয়তো বা এরকম ছিল বা অন্য কিছু হতে পারে। যাই হোক, আচ্ছা আপাতত আমরা এক্সাম্পল পারপাসে ধরে নিচ্ছি এটা ইনস্টাগ্রামের আইকন। তো এই আইকনটা ধরেন আমরা এরপরে যেটা রয়েছে এখানে সেট করতে আছে 2 নাম্বার চাইল্ডে। ওকে, তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশন চেঞ্জ করতে হবে। এখন পজিশন আমরা কিভাবে চেঞ্জ করব? এটা কপি করব, কপি করার পর তার নিচে পেস্ট করে দিব। এখন 1 নাম্বার চাইল্ড না 2 নাম্বার চাইল্ড হবে। আপনারা একটু প্রথম দিকে ইন্সপেক্ট করে আগে চেক করে নেবেন, দেন অ্যাপ্লাই করবেন, তাহলে সুবিধা হবে। আমি ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর আমাদের 2 নাম্বার চাইল্ডকে ধরতে হবে। এই যে 2 নাম্বার চাইল্ড এখানে দেখতে পাচ্ছেন আমি ঠিকঠাক মতো ধরতে পেরেছি। এখন প্রথম ভ্যালুটা আমি এখানে আবার ছবিটা ওপেন করে রাখি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, দুইটা ভ্যালু তো, প্রথম ভ্যালুটা আমি সে পজিটিভ দিকে আমি বাড়াচ্ছি। যখন আমি পজিটিভ দিকে বাড়াচ্ছি এখানে খেয়াল করেন যে ফেসবুক আইকনটার বামের দিকে যাচ্ছে। এখন ফেসবুকের আইকনটা বলতে আমি এই যে এইটা আমরা সেট করেছি, তাহলে এর বামে তো আর কিছু নাই, বামে গিয়ে আমাদের লাভ নাই, আমাদেরকে যেতে হবে ডানে। তাহলে প্রথম ভ্যালুতে নরমালি আপনি যদি পজিটিভ ভ্যালু দেন কোনো কিছুই হচ্ছে না, এখন আমরা একটু নেগেটিভ ভ্যালু দিয়ে ট্রাই করি, মাইনাস দেন হচ্ছে ধরেন 2 পিক্সেল বা 20 পিক্সেল। এখন আমি মাইনাস দিয়ে বাড়াতে থাকি, এই যে এখন খুব সুন্দর করে আসছে, তো -84 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম ফেসবুকের পরেরটা নিয়ে আসার জন্য -84 দেওয়া লাগতেছে। এখন যদি ড্রিবল নিয়ে আসতে চাই তাহলে আবারও -84 যোগ করতে হবে। তাহলে 84 যত হয় 168 168 পিক্সেল দিলেই ড্রিবল চলে আসবে আমাদের। তাহলে আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। এখন 2 নাম্বার চাইল্ডের জন্য এখানে হচ্ছে মাইনাস প্রথম ভ্যালু, সেকেন্ডটা না, -84 পিক্সেল আমরা সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ওইটা চলে আসছে। তারপর হচ্ছে এইটুকু আমরা কপি করে এখন 3 নাম্বার চাইল্ডের জন্য নিয়ে যাব। 3 নাম্বার চাইল্ড, তাহলে 84 থেকে আরো 84, এই যে এটা 0 পজিশন, এটা -84, -84 এর ডাবল যেটা হবে এটা হচ্ছে এটা, বা এর সাথে আবার -84 যোগ করলে তখন এটা হবে, মানে প্রত্যেকটার সাথে -84 করে আপনাকে যোগ করতে হবে। তাহলে এই জায়গায় আমরা 84 হচ্ছে 168 পিক্সেল, এবং যদি দেখেন দেখতে পাচ্ছেন রিবেল খুব সুন্দর করে চলে আসছে এখানে। ওকে, তো এইভাবে বাকিগুলো আপনারা চাইলে নিজেরা ট্রাই করতে পারেন। এখন আবার আমরা যেটা করতে আছি সেটা হচ্ছে যখন এই ফেসবুকের উপরে মাউস নিয়ে যাব তখন ফেসবুকের এই সাদা কালোটা চলে গিয়ে রঙিন যেটা আছে এটা শো করবে। ওকে, তো এটা করার জন্য আমাদেরকে এখানেই আমরা অ্যাপ্লাই করতেছি, কপি করব, কপি করার পর তার নিচে পেস্ট করব। এই এন্ড চাইল্ডে যখন কেউ হভার করবে, ঠিক আছে, অথবা আমরা এইভাবে করতে পারি li: hover
কোলন এন্ড চাইল্ড যখন এলাই এর উপরে হভার করবে তখন ডিফারেন্ট কিছু কাজ করবে। এখন ডিফারেন্ট কি হবে? পজিশন চেঞ্জ হবে, 0 0 পজিশন থেকে চেঞ্জ হয়ে নিচের দিকে চলে যাবে। এখন আমরা একটা ব্যাপার বুঝতে পেরেছি একটু আগে যে প্রথম ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করি তখন এটা চেঞ্জ হচ্ছে ডানে অথবা বামে, আর দ্বিতীয় ভ্যালুটা যখন আমরা চেঞ্জ করব তখন মূলত এটা কাজ করবে উপরে বা নিচে। ওকে, তাহলে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। ঠিক আছে, 1 নাম্বার চাইল্ডে এই যে ফেসবুকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর এখানে আরেকটা কাজ করব, আমি একটু বড় করে নিচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। এই জায়গায় যখন হভার করবে, ওকে, তাহলে হভারটাও সেট করতে হবে আমাদেরকে, এটা আরো বড় করতেছি আমি। ওকে, এলাই এর ভিতরে এই যে এ, তো এইটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ টু ক্লাস হভার। আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল করেছি আমরা সরাসরি এলআই কাজ করতেছি, ওটা হবে সমস্যা নেই, এলআই দেন। তো এলআই, এই যে এলআই যখন আপনি ক্লিক করবেন, এলআই ক্লিক করার পর এই যে ইউএল এলআই স্ট্রাকচারে এলআই কে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হভার, চেঞ্জ সুডো ক্লাস হভার এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, সিলেক্ট আমি 2 বার করে ফেলছি, যখন চলে গেছে একবার ক্লিক করলাম, এই যে এখন হভারের কোডটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এই জায়গায় এখন আমাদেরকে দ্বিতীয় ভ্যালুটা চেঞ্জ করতে হবে, 2 নাম্বার ভ্যালু। এখন 2 নাম্বার ভ্যালু যদি আমরা পজিটিভ দিকে বাড়াই তাহলে উপরের দিকে যাচ্ছে। এখন ওই আইকনের উপরে আসলে কিছু নাই, ওটা নিচে আছে কালারফুল আইকন। এখন নিচে মূলত কতটুকু যেতে হবে যান আপনি, নিচে মাইনাসের মাধ্যমে আপনি যান, -84 মূলত যেতে হবে। -84 যদি যান তাহলে কালারফুল চলে আসতেছে। তো এই কাজটা আমরা করব, তার মানে -84 এ যে গেলেই নিচে আসতেছে। 1 নাম্বার চাইল্ডে -84 পিক্সেল সেট করে দিলাম, দেন হচ্ছে আমরা এটা ক্রস করে দিচ্ছি। এখন যখন হভার করতেছি দেখতে পাচ্ছেন কালারফুল আইকন আসতেছে। ওকে, একটু স্লোলি আসবে এরকম কিছু যাচ্ছে, তাহলে আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারি। ট্রানজিশন অল সে 0.3 সেকেন্ড ফর এক্সাম্পল, সেম আমরা চেক করব, দেখতে পাচ্ছেন একটু স্লোলি আসতেছে। ওকে, তারপর এই পরেরটা 2 নাম্বার যে চাইল্ড রয়েছে, এখন 2 নাম্বার চাইল্ডের ক্ষেত্রে কি হবে? 2 নাম্বার চাইল্ডের ক্ষেত্রে দেখেন পজিশনটা কিন্তু নরমালি 0 0 এখানে রয়েছে। এখন এটা উপর থেকেও নিচে নামবে, আবার বাম দিক থেকেও কিন্তু সরে আসবে। তার মানে আমাদের 2 জায়গায় পরিবর্তন করতে হবে, হরিজন্টালি প্লাস ভার্টিক্যালি 2 জায়গায়। এখন আমরা এটা করার জন্য যেটা করব, উপরের যে হভারটা এটাই আমি কপি করতেছি আপাতত। কপি করার পর দেন হচ্ছে পেস্ট করে দিব। আর এই জায়গায় এখন 1 নাম্বার চাইল্ডটা 2 নাম্বার চাইল্ড। এখন দেখেন আমি আগের যে কোডটা ছিল -84 এটাই রাখতেছি। এখন আমাদেরকে ইনস্টাগ্রামে যখন আমি হভার করতেছি তখন আমার ফেসবুকে আসতেছে। এখন ফেসবুক রেখে তো লাভ নাই, আমাদেরকে ডানে যেতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে উপরের পার্টটা ঠিক আছে, জাস্ট আমাদেরকে প্রথম যেটা এটা চেঞ্জ করতে হবে। এখানেও -84 পিক্সেলই দেওয়া লাগবে, -84 পিক্সেল। ওকে, এখন যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন ঠিকঠাক রয়েছে। এখন আপনারা একটু বোঝার ট্রাই করেন। আমরা এই জায়গাতে নিয়ে আসার জন্য উপর থেকেও -84 নিচে নামাতে হবে, আবার বাম দিক থেকেও -84 দিয়ে সরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে এই জায়গাটাই আসবে। আর এই কাজটাই আমরা 2 নাম্বার চাইল্ডের ক্ষেত্রে করেছি। এখন 2 নাম্বার চাইল্ডের যেটা হবারে আমরা অ্যাপ্লাই করলাম, এটা কপি করতেছি, কপি করার পর দেন 3 নাম্বার চাইল্ডে নিয়ে যাচ্ছি। ওকে, 3 নাম্বার চাইল্ডের ক্ষেত্রে আমাদের উপর থেকে যে -84 এটা ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। ওকে, কারণ উপর থেকে যে এখান থেকে এখানে -84, বাম দিক থেকে যেটা এটা চেঞ্জ হবে, এটার সাথে আরো 84 যোগ করতে হবে। তাহলে -84 এখানে আসতেছে, আর এর সাথে যদি আরো -84 যোগ করেন তখন এটা এখানে আসবে। তাহলে আমরা হরিজন্টালি এটার মাধ্যমে চেঞ্জ হচ্ছে, এখানে মূলত হচ্ছে 168 পিক্সেল অ্যাড করতে হবে। সেভ করেন, দেন আমরা যদি মাউস হভার করি দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। কনসেপ্ট ক্লিয়ার এটা আপনারা? জি স্যার। ওকে, বাসায় প্র্যাকটিস করে নেবেন কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা ইমেজ স্প্রাইট সম্পর্কে জানলাম, এখন হচ্ছে আমরা একটু গ্রিড সম্পর্কে জানবো, সিএসএস গ্রিড কিভাবে কাজ করে। এটা আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি। index.html এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, গ্রিড নেওয়ার জন্য আমরা এইখানে একটি প্রথমে ক্লাস নিব। ফর এক্সাম্পল কি ক্লাস নিব? বক্সিং এর। ওকে, দেন হচ্ছে এর ভিতরে আরো বেশ কিছু বক্স আমরা নিব। বক্স আইটেম কয়টা নিব? ফর এক্সাম্পল স্টার্ট দিয়ে 5টা, 1 2 3 4 5, ধরুন 4টা নিচ্ছি আপাতত। ওকে, 4টা আমরা আইটেম নিলাম।
ওকে, বক্স আইটেম সেম ক্লাস রাখলাম, বক্স নামে একটা মেইন ক্লাস আর এর ভিতরে হচ্ছে 4টা বক্স আইটেম, সেম ক্লাস সেম নামে নিতে হবে কিন্তু। হ্যাঁ, এখন বক্স আইটেম নেম যা খুশি তা নেন, কিন্তু সেম নামে 4টা ক্লাস নেবেন। দেন আমরা একটু এখানে ডিজাইন করব বক্স হাইফেন আইটেম গুলোকে। সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি। এইটার কি দিব, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ফর এক্সাম্পল একদম পিওর ব্ল্যাক 000 সেট করে নিলাম বক্স আইটেম। আর এটা একটা উইথ দিতে হবে, উইথ, আচ্ছা উইথ বাদ দেন, আপাতত হাইট দিই, ফর এক্সাম্পল 100 পিক্সেল হাইট। ওকে, আর আপাতত আমরা একটু মার্জিন দিই, মার্জিন 5 পিক্সেল, সব দিকে একটু গ্যাপও তৈরি হয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে নরমালি এখন কলাম আছে কয়টা বলতে পারবেন কেউ? কলাম আছে স্যার 4টা। একটা কলাম। কলাম একটা, কলাম হচ্ছে একটি আছে, একটা কলাম, একটা কলাম। আচ্ছা এই মার্জিনটা এখন বাদ দিই। হ্যাঁ, মার্জিনের কথা আপনারা ধরেন যে একটাই কলাম, কলাম যদি আমরা চিন্তা করি তাহলে কি একটাই। ওকে, তো আমরা বক্স আইটেম গুলো একটা ক্লাসের ভিতরে নিয়েছিলাম বক্স নামে, দেখতে পাচ্ছেন। ওই বক্সটাকে আমরা ধরবো, বক্সটাকে আমরা ধরলাম, বক্সটাকে ধরার পর সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি। আচ্ছা, এখানে আরো কিছু কাজ করে নিই, নাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সিসিসি এই কালার রাখতেছি, আর প্রত্যেকটা ডিপের মাঝেই আমি কিছু কন্টেন্ট রাখি। ধরেন লরেমের 2টা ওয়ার্ড, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এরপরেরটা হচ্ছে 3 নাম্বার, এরপরে যেটা আছে এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, দেখতে পাচ্ছেন কন্টেন্ট কিছু আসছে। ওকে, মেইন ডট সিএসএস আছে। এখন আমি চাচ্ছি যে এখানে একটা কলাম যেহেতু আছে, আমি চাচ্ছি যে 2টা কলাম বানাতে। আমরা এটা খুব সহজে করতে পারবো গ্রিডের মাধ্যমে, ডিসপ্লে গ্রিড। কারণ যখন আমরা ডিসপ্লে গ্রিড ব্যবহার করলাম তেমন কোনো কিছুই হচ্ছে না, যেভাবে আছে এরকমই আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমরা গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলামস এটা ব্যবহার করব। এখানে ব্যবহার করলাম অটো। অটো একবার যদি ব্যবহার করেন তার মানে 1 কলাম, যদি আমরা এখানে অটো 2বার ব্যবহার করি, সেই অটো 2বার ব্যবহার করলাম, এখন কলাম হয়ে গেল কয়টা? 2টা। কিন্তু কলামের মাঝে কোনো গ্যাপ নাই। এখন আমরা চাচ্ছি যে কলামের মাঝে যেন গ্যাপ থাকে, তো কলাম হাইফেন হচ্ছে গ্যাপ, দেন কোলন দিয়ে ধরুন আমি 10 পিক্সেল গ্যাপ রাখলাম। এখন দেখতে পাচ্ছেন গ্যাপ তৈরি হয়েছে অলরেডি। আর বক্স আইটেম এখানে আমরা একটু প্যাডিং দিই যেন টেক্সট গুলো একটু ভালো দেখা যায়। ওকে, প্যাডিং দিয়ে দিলাম। আর যদি আপনি মনে করেন যে না আমি 2টা কলাম না, আমার 3টা কলাম দরকার, নেন 3টা কলাম, যে 3টা কলাম হয়ে গেল। এখন সে আপনি 4টা কলাম দরকার, তাহলে আবার অটো লিখেন, 4টা কলাম হয়ে গেল। ওকে, তার মানে যতবার অটো লিখবেন ততবারের মাধ্যমে কি একটা একটা করে কলাম তৈরি হবে। এখন অটো ছাড়াও আমরা চাইলে এখানে পার্সেন্টেজ ব্যবহার করতে পারবো। ধরেন আপনি প্রথম কলাম 50% রাখতে আছেন, আবার সেকেন্ড কলামও 50% থাকবে। হ্যাঁ, হয়ে গেল, কোনো সমস্যা নেই। ওকে, আমরা কলামের মাঝে গ্যাপ রাখলাম, কিন্তু এখানে কিন্তু রো আছে, এটা একটা রো, এটা হচ্ছে একটা রো, 2টা রো, কিন্তু রো এর মাঝে কোনো গ্যাপ নাই। তাহলে আমরা চাইলে এই জায়গায় রো হাইফেন গ্যাপ কলম দিয়ে হচ্ছে সে 10 পিক্সেল। ওকে, দেখতে পাচ্ছেন এখন রো এর মাঝেও কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেল 10 পিক্সেল 10 পিক্সেল করে। এখন এই যে কলাম গ্যাপ আর রো গ্যাপ আপনি যদি দুইটাই সমান রাখতে চান, যদি সমান রাখেন আর কি, একাধিক রাখলেও প্রবলেম নাই, আপনি চাইলে সিম্পলি গ্যাপ ব্যবহার করতে পারবেন। এক লাইন সে 10 পিক্সেল যদি ব্যবহার করি, এটা কলামেও কাজ করতেছে আবার রোতেও কাজ করতেছে। আবার যদি এখানে আপনি 50 পিক্সেল ব্যবহার করেন তখন কিন্তু কলামে বেড়ে যাচ্ছে, তার মানে প্রথমটা রোয়ে কাজ করতেছে, সেকেন্ডটা হচ্ছে কলামে কাজ করতেছে। ওকে, আবার আপনি চাইলে পার্সেন্টেজের সাথে যদি আপনি মনে করেন যে 3টা হবে, আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা 50% হবে, অথবা আমরা এভাবে করি, প্রথমটা হচ্ছে 25% হবে, তারপরটা 50% হবে, তারপরটা আবার 25% হবে। এখন দেখতে পাচ্ছেন 3টা কলাম হয়ে গিয়েছে এখানে। আবার চাইলে আপনি পার্সেন্টেজের সাথে পিক্সেল সেট করতে পারবেন। সে আমি প্রথমটা 25% চাচ্ছি, 100% 25%, দেন হচ্ছে এরপরটা 200 পিক্সেল চাচ্ছি, দেখতে পাচ্ছেন 200 পিক্সেল, এরপরটা আমি 300 পিক্সেল চাচ্ছি। হ্যাঁ, 300 পিক্সেল। ওকে, আপনি এইভাবেও চাইলে সেট করতে পারবেন, এটাও একটা ওয়ে। তারপর হচ্ছে আমরা চাইলে এখানে ফ্র্যাকশন ব্যবহার করতে পারবো। ফ্র্যাকশন ব্যবহার করার জন্য এখানে আমাদেরকে লিখতে হবে 1 FR 1 ফ্র্যাকশন। এই যে একটা কলাম হলো, গ্যাপ তো আমাদের দেওয়াই রয়েছে রোতে। আর এরপর ধরেন আমরা আরেকটা কলাম তৈরি করছি 1 ফ্র্যাকশন, আবার এই যে এখন 2টা কলাম হয়ে গেছে, আবার মানে যতবার আপনি কলাম তৈরি করবেন ততবার একটা করে ফ্র্যাকশন আপনি বাড়াবেন, আবার 1 ফ্র্যাকশন, 4টা কলাম হয়ে গেল। আবার যদি মনে করেন 3টা কলাম হবে 1 ফ্র্যাকশন
এরপর হচ্ছে টু ফ্র্যাকশনের জায়গা দখল করবে, মানে দুইটা কলামের জায়গা দখল করবে, দেন আবার ওয়ান ফ্র্যাকশন। ঠিক আছে, ওরকম আপনি চাইলে করতে পারবেন। আবার যদি মনে করেন এখানে থ্রি ফ্র্যাকশনের জায়গা দখল করবে, সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে, যেভাবে ইচ্ছা। আবার চাইলে এখানে আপনি রিপিট ফাংশন ব্যবহার করতে পারবেন। রিপিট দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব। আমরা কি রিপিট করতে আছি? আমরা সে ওয়ান ফ্র্যাকশন কয়বার রিপিট করতে আছি? 4 বার রিপিট করতে আছি। সরি, উল্টা লিখে বলছে, সে আমরা 4টা কলাম চাচ্ছি ওয়ান ফ্র্যাকশন করে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, রিপিট 4 কলাম, দেন হচ্ছে কত করে? ওয়ান ফ্র্যাকশন করে। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের এখানে? জি ভাই। ওকে, ধরেন আমরা 2টা কলাম যদি রাখতে চাই, তখন এই যে 2টা কলাম হয়ে গেল এবং হচ্ছে ওয়ান ফ্র্যাকশন করে আমরা সেট করে ফেললাম। ধরেন আমি এই জায়গায় 3টা কলাম রাখলাম। ওকে, আপাতত থাকুক এখানে। এখন আমি চাচ্ছি যে 4 নাম্বার কলামটা, আচ্ছা এখানে কলামের কাউন্টটা একটু বুঝেন। কলামের কাউন্টটা হচ্ছে, এইটা হচ্ছে 1 নাম্বার কলাম, এইটা 2 নাম্বার কলাম, এইটা 3 নাম্বার কলাম, একদম লাস্টেরটা হচ্ছে 4 নাম্বার কলাম। এভাবে মূলত কাউন্ট করা হয়। আর রো কাউন্টটা হচ্ছে, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। ওকে, এখন আমরা 4 নাম্বার যে কলামটা আছে বা যে এরিয়াটা আছে, ওটাকে ধরে স্পেসিফিক ভাবে কোনো একটা কাজ করতে আছে। তাহলে আমাদের 4 নাম্বারটাকে প্রথমে ধরতে হবে। বক্স আইটেম দেন কলম দিয়ে এন্ড হাইফেন হচ্ছে চাইল্ড, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব। কত নাম্বার চাইল্ড? 1 2 3 4 নাম্বার চাইল্ড। 4 নাম্বার চাইল্ডকে ধরলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছে। এখন আমি চাচ্ছি যে এইটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ না হয়ে এটা এখানে শেষ হবে, এই জায়গায়, এই বরাবর। ওকে, এখন এটা আমরা কিভাবে করতে পারি? গ্রিড হাইফেন কলাম হাইফেন স্টার, দেন এটা 1 নাম্বার থেকে 1 নাম্বার কলাম থেকে শুরু হবে। এই যে 1 নাম্বার কলাম হচ্ছে এইটা, এই পুরোটাই হচ্ছে 1 নাম্বার কলাম। তাহলে এটা শেষ হবে কত নাম্বারে? 2 নাম্বার, 3 নাম্বারে গিয়ে শেষ হবে। তো এখন মূলত গ্রিড হাইফেন কলাম হাইফেন এন্ড 2 নাম্বারে শেষ হচ্ছে। ওকে, নরমালি এখন যেটা আছে আর কি, বাট আমরা চাচ্ছি না এটা, আমরা চাচ্ছি যে 3 নাম্বারে শেষ হবে। দেখতে পাচ্ছেন 3 নাম্বারে শেষ হচ্ছে। আপনি চাচ্ছেন 4 নাম্বারে শেষ হবে, দেখতে পাচ্ছেন 4 নাম্বারে শেষ হচ্ছে। তো এইভাবে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তো গ্রিড দিয়ে আপনারা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে অনেক গ্যালারি রয়েছে, অনেক ইমেজ রয়েছে, একটা ছোট একটা বড়, মানে ভ্যারাইটিস টাইপের সাইজ একটা গ্যালারির ভিতরে রয়েছে। তো এই ধরনের জিনিসগুলো আমরা এই গ্রিডের মাধ্যমে ডিজাইন করতে পারবো। আর মনে রাখবেন, গ্রিড 2 ডাইমেনশনাল, এটা হরিজন্টালিও কাজ করতে পারে, ভার্টিক্যালিও কাজ করতে পারে। দুইভাবে আমরা কাজ করতে পারবো গ্রিড নিয়ে। এবং আমি ব্যক্তিগতভাবে গ্রিড অনেক পছন্দ করি, গ্রিড ব্যবহার করে আপনারাও করবেন। কনসেপ্ট ক্লিয়ার গ্রিডের? জি স্যার। জি স্যার। ওকে, আর আপনারা কিন্তু এগুলো ভ্যালিডেশন চেক করবেন। সিএসএস ভ্যালিডেশন তো বলে দিছি না আগে? জি। ওকে, তাহলে ওটাও কিন্তু চেক করবেন। এখন আমাদের সিএসএস এর যে লাস্ট যে টপিক, সেটা হচ্ছে ফ্ল্যাক্স বক্স। আমরা ফ্ল্যাক্স বক্স নিয়ে কাজ করব। তবে ফ্ল্যাক্স বক্সটা আমি আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালি এখানে দেখাবো না, আমি থিওরিটিক্যালি দেখাবো। আপনারা নিজেরা, এটা অনেকটা হোমওয়ার্কের মতো, আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন। ঠিক আছে, তো এই জায়গায় আমি সিএসএস খুবই সহজ, কঠিন না। ফ্ল্যাক্স বক্স আমাদের প্রজেক্টে খুব একটা আমি ব্যবহার করব না, আমি গ্রিডি ব্যবহার করব। কিন্তু জেনে রাখেন জিনিসটা, ফ্লেক্সিবল বক্স। আর ফ্ল্যাক্স বক্স কাজ করে 1 ডাইমেনশনাল, একভাবে কাজ করে, 2 ডাইমেনশনাল না। ওকে, যেটা গ্রিড যতটা মানে স্মুথ ভাবে কাজ করে, ফ্ল্যাক্সটা ওইরকম না, তবে অনেক ক্ষেত্রে কাজে দেয়। যাই হোক, আমরা এই জায়গায় আসি। তো ফ্ল্যাক্স বক্স এলিমেন্ট এই জায়গায় যখন আপনারা আসবেন, যেমন ট্রাই টু ইউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অযথা যে লেখা টাকা আছে, এগুলো প্রয়োজনে বাদ দিয়ে দিতে পারেন। রান। এই যে আমাদের এখানে 1 2 3 কিছু লেখা রয়েছে। আপনারা একটু নিজেরা বাসায় কিভাবে একটু নিজেরা শেখার কিভাবে ট্রাই করবেন, ওই ব্যাপারটা আমি এখন এক্সপ্লেন করবো। এখানে আমি ফ্ল্যাক্স কন্টেইনার দেন দেখতে পাচ্ছেন, এর ভিতরে যদি কোনো ডিপ থাকে, এই যে গেটার দেন ব্যবহার করেছে এই জায়গায়। এখানে যদি আসলে এই ক্ষেত্রে যে এক্সাম্পল দিছে, ওখানে আসলে এই গেটার দেন না ব্যবহার করলে কোনো প্রবলেম ছিল না। অ্যাডজাসেন্ট স্লিপ নর্মাল যদি ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করতো, তাতেও কোনো সমস্যা ছিল না। যাই হোক, আমি এটা বাদ দিচ্ছি। আপনারাও আমার মতো করে পুরো সিএসএসটাই প্রথম বাদ দিবেন, বাসায় প্র্যাকটিস করবেন যেভাবে আর কি। রানে ক্লিক করবেন নরমালি এটা। হ্যাঁ, এই যে এই জায়গায় তারা একটা ডিপ নিছে, ডিপের ভিতরে আবার 3টা ডিপ নিছে, যেখানে একটা ক্লাস দিছে ফ্ল্যাক্স কন্টেইনার নামে, আপনি যা খুশি তা নামে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আউটপুটটা হচ্ছে এটা। এখন আপনি স্টাইল অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে চিন্তা করব। উপরের পার্টটা নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে ডিপে, ঠিক আছে, প্রত্যেকটা ডিপে।
ঠিক আছে, ডিবের ভিতরে। আচ্ছা এখানে একটা কারণ আছে, ওরা গেটার দিয়েছে, আপনারাও দিয়েন, এটা ভিতরে কাজ করবে আর কি, ডিবের ভিতরে যেগুলো রয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার আসবে F1 F1 F1, আর মার্জিন প্যাডিং ফন্ট সাইজ 30 পিক্সেল কাজ করবে, দেখতে পাচ্ছেন কাজ করতেছে। ঠিক আছে, শুধু ডিপ দিলে ওই যে আমি যেটা বললাম যে স্পেস দিলে তখন ওইগুলোর ব্যাকগ্রাউন্ডটাও দেখবেন যে সেম কালার কাজ করবে। ঠিক আছে, অবশ্য করলেও তো সমস্যা নাই, যাক ওটা কোনো সমস্যা না। আপনার তো ব্যাকগ্রাউন্ড কালার মার্জিন প্যাডিং এটার মাধ্যমে এইটুকু স্টাইল হলো। দেন উপরে যেটা তারা করছে ফ্লেক্স কন্টেইনার, শুধুমাত্র এটাকে ধরছে, এটা বলতে হচ্ছে এই ডিপটাকে স্পেসিফিক ভাবে ধরছে ক্লাস দিয়ে। দেন ব্যাকগ্রাউন্ড কালার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। আর ডিসপ্লে ফ্লেক্সটা কি করতেছে এটা নিয়ে আমরা আরেকটু পরে আসি। এই যে এরকম নরমাল ডিজাইনটা হচ্ছে এরকম আসতেছে, ওকে, নিচে নিচে। তো যখনই আপনি ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করতেছেন সব পাশাপাশি চলে গেছে, এবং হচ্ছে কন্টেন্টটা যতটুকুর মাঝে ছিল এতটুকুই দখল করছে, আর ডান দিকে দেখেন সব জায়গায় খালি পড়ে গেছে। ওকে, এই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের প্রথম যে ইফেক্ট আমরা দেখতে পেলাম। দেন হচ্ছে এটার আরো বেশ কিছু কাজ করা যায়, ফ্লেক্স কন্টেইনার রয়েছে, ডিরেকশন আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে এই এক্সাম্পলটা আমরা দেখি, এই যে এই এক্সাম্পলটাতে আমরা হরিজন্টালি দেখলাম। এখানে মূলত যেটা হয়েছে ফ্লেক্স ডিরেকশন এই জায়গায় রো কাজ করতেছে, আপনি যখন কলাম ব্যবহার করবেন তখন নিচে নিচে আসে। তো কলামের পরিবর্তে যদি আমি এখানে র ব্যবহার করি এবং যদি এই জায়গায় রানে ক্লিক করি তখন এই যে পাশাপাশি চলে যাচ্ছে। ওকে, তো ফ্লেক্স ডিরেকশন এখানে নতুন আরেকটা প্রপার্টি আপনি জানতে পারলেন, এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। দেন আবার ডিরেকশনে কলাম রিভার্স করা যায়। ওকে, আচ্ছা এটা আপনি রো চাইলে রিভার্স করতে পারবেন, রো রিভার্স যদি আপনি ব্যবহার করেন রানে ক্লিক করেন তখন, আচ্ছা রো তো একটাই, রো আর কি রিভার্স করবো না, এখানে রো রিভার্স হবে না, জাস্ট কলাম রিভার্স। দেন রানে ক্লিক করেন তখন যে উল্টা হয়ে গেছে আর কি, 1 2 3 আগে উপরে 1 ছিল, 2 ছিল, 3 ছিল, এখন উল্টা হয়ে গেছে, 3 এর কলামটা উপরে চলে গেছে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে কলাম রিভার্স। আপনারা ছোট ছোট করে দেখবেন, এই যে প্রথমে কলাম দিলে এরকম হয়, দেন হাইফেন রিভার্স দিবেন, দেখবেন উল্টে যাবে। এই রো রিভার্স। আচ্ছা রো রিভার্সটা আমরা একটু এখন দেখি। এই যে ডিসপ্লে ফ্লেক্স রো রিভার্স তো ডান দিকে চলে গেছে, আমাদের এখানে কাজ করে নাই কেন আগে? এখানে তো কাজ করার কথা। ও বানান ভুল লিখছিলাম, র লিখে ফেলছিলাম। রো রিভার্স, ঠিক আছে, রো রিভার্স ব্যাক। যাই হোক, আমার এর আগে বানান ভুল হয়েছিল, এই যে কাজ করতেছে পারফেক্টলি, কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন ডান দিকে চলে গেছে। ওকে, তারপর হচ্ছে ফ্লেক্স র্যাপ প্রপার্টি, এটাতে অনেকগুলো আইটেম নিতে হবে। এই যে ডিবের আইটেম ওরা 12টার মতো নিচ্ছে। ঠিক আছে, এখন সুবিধা হচ্ছে যখন আপনি এই যে এখানে মানে যখন আপনি ব্রাউজারে যে ছোট বড় করবেন অটোমেটিকলি ডান দিকে জায়গা পাচ্ছে না, নিচে নেমে যাচ্ছে। এখন এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে ফ্লেক্স র্যাপ ব্যবহার করা। যদি আপনি নো র্যাপ ব্যবহার করেন এবং যদি আপনি রানে ক্লিক করেন, এখন দেখবেন সব এক জায়গায় চাপাচাপি করে সেট হবে, কোনো কিছুই নিচে নামবে না। ঠিক আছে, দরকার হলে কেটে যাবে, তারপরও নিচে নামবে না। বাট আপনি যদি এখানে র্যাপ ব্যবহার করেন, ফ্লেক্স র্যাপ তাহলে অটোমেটিকলি নিচে নেমে যাবে যদি বেশি থাকে আর কি। ওকে, এখন যেটা হচ্ছে যে মার্জিন প্যাডিং যা ব্যবহার করা হয়েছে এগুলো পারফেক্টলি ঠিকঠাক রেখে ওটা রিসাইজ হচ্ছে। আর যদি আপনি র্যাপ ব্যবহার না করেন, নো র্যাপ ব্যবহার করেন, তখন ঠিকঠাক থাকতেছে না, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, র্যাপ রিভার্স এখানেও আরো কিছু রয়েছে, যে উল্টাইতে পারবেন আপনি, তো জাস্ট রিভার্স সেট করে দেখে নিতে পারবেন। এগুলো সব আসলে ব্যবহার করা লাগে না, জাস্ট জেনে রাখেন। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপাতত জেনে রাখেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। এটা হচ্ছে জাস্টিফাই, সেটা ব্যবহার বাদ দিয়ে নর্মালি আগে বোঝেন। নর্মালি এরকম, ঠিক আছে, তো এটা ডানে যেহেতু অনেক জায়গা আছে, আপনি এরকম চাইতে পারেন যে এই লেখাটুকু মাঝখানে থাকবে, বামে এবং ডানে সমান জায়গা থাকবে। আপনি চাইলে কাজটা করতে পারবেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যবহার করে। দেখতে পাচ্ছেন মাঝখানে আসছে। যেমন জাস্টিফাই কন্টেন্ট আমি যদি এখানে লেফট ব্যবহার করি তাহলে বামে চলে আসতেছে। আবার যদি লেফট রাইট না, এখানে হচ্ছে স্টার্ট, আপনারা চিন্তা করবেন স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, রানে ক্লিক করবেন, এই যে স্টার্টে আসছে। আবার যখন এখানে স্টার্টের পরিবর্তে ইন ব্যবহার করবেন, রানে ক্লিক করবেন, একদম লাস্ট চলে গেছে, সেন্টার ব্যবহার করলে মাঝখানে আসবে। এখন এই যে জাস্টিফাই কন্টেন্টটা ব্যবহার করতেছে, এটা কিন্তু হরিজন্টালি কাজ করতেছে। হ্যাঁ, হরিজন্টালি মনে রাখবেন এটা। একটু পরে আবার ভার্টিক্যালি আসবে। আচ্ছা, আমি তো শুধুমাত্র স্টার্ট ব্যবহার করলাম, ওরা আবার ফ্ল্যাক্স স্টার্ট ব্যবহার করছে। যদিও স্টার্ট ইন পারফেক্টলি কাজ করতেছে, এখন যেহেতু ফ্ল্যাক্স স্টার্ট ফ্ল্যাক্স ইন রিকমেন্ডেড, আমি রিকমেন্ড করবো এটাই ব্যবহার করার জন্য, এটাই ব্যবহার করেন।
আবার এই জায়গায় আরেকটা ভ্যালু রয়েছে স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ডের ক্ষেত্রে প্রত্যেকটার বামে এবং ডানে সমান জায়গা খালি হয়েছে, আপনি চাইলে স্পেস অ্যারাউন্ড ব্যবহার করতে পারবেন, স্পেস বিটুইন ব্যবহার করতে পারবেন। তো অ্যারাউন্ডের পরিবর্তে যদি আমরা বিটুইন ব্যবহার করি, বিটুইন দেন রানে ক্লিক করেন, তখন দেখবেন যে প্রত্যেকটার মাঝে সমান জায়গা, 1 2 এর মাঝে, 2 3 এর মাঝে সেম জায়গা। ওকে, আরেকটা বিষয় আমরা দেখবো সেটা হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। ঠিক আছে, তো অ্যালাইন আইটেম সেন্টারটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করে। অ্যালাইন আইটেমসটা আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন এটার সুনির্দিষ্ট একটি হাইট থাকবে। মনে রাখবেন এটা, আপনি যদি স্পেসিফিক কোনো হাইট না দেন তাহলে অ্যালাইন আইটেমস কাজ করবে না। ওকে, তাহলে অ্যালাইন আইটেম সেন্টার এখানেও আপনারা চাইলে ফ্ল্যাক্স উপরের দিকে চলে যাবে। আবার যদি ফ্ল্যাক্স ইন ব্যবহার করেন তখন এটা লাস্টে চলে যাবে, ফ্ল্যাক্স ইন। ওকে, আবার যদি আপনি সেন্টার ব্যবহার করেন, আমি সেন্টার ব্যবহার করে রানে ক্লিক করতেছি। ওকে, এখন যদি আপনি মনে করেন যে এই পুরো এরিয়াটার মাঝখানে আনতে চান, আপনি ওটা ইজিলি আনতে পারবেন। আপনি অ্যালাইন আইটেম সেন্টার ব্যবহার করলেন, আর হরিজন্টালি মাঝখানে আনার জন্য জাস্টিফাই -কন্টেন্ট দেন কোলন দিয়ে হচ্ছে সেন্টার, সেমিকোলন দিয়ে আমরা শেষ করে দিলাম, দেন রানে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন মাঝখানে চলে আসছে। ওকে, একটা এরিয়ার মাঝখানে অনেক ভাবে আনা যায়। ওকে, পরবর্তীতে আরো দেখবেন ট্রান্সফর্মের মাধ্যমে আনা যায়। এই তো, আবার স্ট্রেচ যদি ব্যবহার করেন তাহলে পুরোটা দখল করে নেয়, স্ট্রেচ একদম পুরোটা আর কি। ঠিক আছে, ভার্টিক্যালি মানে যতটুকু হাইট আছে, হাইট রাখতে হবে। অ্যালাইন আইটেমস আপনি স্ট্রেচ ব্যবহার করতে পারবেন চাইলে, বেসলাইন এগুলো খুব একটা লাগে না, বাদ দেন। তো এই তো, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এইটুকু দেখলেই হবে। ঠিক আছে, আপাতত এই জিনিসগুলো একটু দেখে রাখেন, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে। অন্তত অন্য মানুষ যখন ওয়েবসাইট তৈরি করবে ওগুলোর কোড বুঝতেও আপনাদের কাজে লাগবে। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের এখন পর্যন্ত যা দেখালাম? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সিএসএস মোটামুটি কভার করতে পেরেছি। সিএসএস এর আরো অনেক প্রপার্টি রয়েছে, আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না সিএসএস এর কি পরিমাণ প্রপার্টি রয়েছে। তো বাট আমরা এত প্রেশার নিব না, এত কিছুতে আমরা যাব না। তাহলে এইচটিএমএল এবং সিএসএস আমরা এই পর্যন্তই রাখবো। ওকে, নেক্সট ক্লাস থেকে আমরা জাভাস্ক্রিপ্ট এবং জেকোয়ারি নিয়ে কাজ করা শুরু করব। জাভাস্ক্রিপ্ট এবং জেকোয়ারি আমরা একসাথেই দেখবো, কারণ দুইটা আমাদের একসাথেই দেখতে হবে।